হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সো আজকের ভিডিওটা মেইনলি এইচএসসি 24-এর ফিজিক্স ফার্স্ট পেপার এক্সামকে ফোকাস করে, যেটা আপনাদের 2 দিন পরেই। ওকে, সো এই ভিডিওতে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের কোন কোন টপিক থেকে লাস্ট ইয়ারগুলোয় বা রিসেন্ট ইয়ারগুলোয় সিকিউ আসছে, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এইচএসসি প্রিপারেশনের জন্য, অ্যান্ড অলসো কোন কোন চ্যাপ্টার থেকে ডাবল কোয়েশ্চেন হয়েছে আর পরীক্ষার জন্য প্রিপারেশন কেমনে নেওয়া লাগবে, সব কিছু নিয়ে অ্যাকচুয়ালি আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। সো দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা যতটা কম্প্যাক্ট করা যায় করার চেষ্টা আমি করতেছি, বাট স্টিল সব কিছু তো বলতে হবে, সো হালকা একটু সময় লাগবে। ওকে, আরেকটা কথা হলো, এই যে সাজেশন দেওয়া হচ্ছে এখান থেকে আশা রাখতেছি কমন আসবে, বাট 100% কমন আসবে এমনটাও আমি বলবো না, কারণ এটা বলাটা আসলে খুব বেশি লজিক্যাল না। ওকে, বাট স্টিল যেখান থেকে আসার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, রিসেন্ট ইয়ারগুলোর কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমার যেটা মনে হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাবো। ঠিক আছে, তাহলে দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম চ্যাপ্টার, এখানে যদিও একটা সামারি দেওয়া আছে, আমরা একটু ভাগ ভাগ করে যাব। চ্যাপ্টার 2 ভেক্টরে। ঠিক আছে, সো ভেক্টর থেকে কোন কোন টপিকের কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে? দেখো, প্রথম যে টপিকটা সেটা হলো নদী নৌকা। আমরা জানি এখান থেকে এমনিতেই সবসময় কোয়েশ্চেন আসে, চ্যাপ্টার খুবই ফেভারিট একটা টপিক। স্টিল তুমি যদি রিসেন্টলি একটু খেয়াল করো, ঢাকা বোর্ডে 2023 সালে ঢাকা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, চিটাগং বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, 5টা বা 6টা বোর্ডে। হ্যাঁ, লাস্ট ইয়ার 5টা বোর্ডে কোয়েশ্চেন আসছে নদী নৌকা থেকে, এবং তার আগের বছরও আরও 2টা বোর্ডে প্রশ্ন আসছে নদী নৌকা থেকে। সো এইটা কিন্তু বাদ দিয়ে যাওয়া খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে না, কারণ এই চ্যাপ্টারের টপিক অনেক, এবং এই চ্যাপ্টার থেকে ঢাকা বোর্ডে লাস্ট 2 বছর 2022-এও 2023-এও 2টা করে প্রশ্ন হয়েছে। সো একটা প্রশ্ন কিন্তু নদী নৌকা থেকে আসা খুব বেশি অস্বাভাবিক কিছু না। ওকে, সো এই টাইপ বা এই টপিক যদি ভেক্টর থেকে তুমি প্রিপারেশন নাও তাহলে অবশ্যই পড়ে যাইতে হবে, এবং পড়ার জন্য তুমি চাইলে যে এই সিকিউগুলোর মধ্যে যে কোনোটা টেস্ট পেপার থেকে একটু ফলো করতে পারো। ঠিক আছে, সহজ একদম। তারপর আমাদের টাইপ 2 বৃষ্টির ম্যাথ। বৃষ্টির ম্যাথ থেকে রিসেন্ট ইয়ারগুলোয় প্রশ্ন কম আসছে, যদিও লাস্ট ইয়ার ঢাকা বোর্ডে প্রশ্ন আসছিল, আর তার আগের বছর মানে 2022-এ ঢাকা, ময়মনসিংহ, সিলেটে কোয়েশ্চেন আসছিল, বাট স্টিল জিনিসটা ইম্পর্টেন্ট। বৃষ্টির ম্যাথের মজাটা কি, ধরো বৃষ্টির ম্যাথ আর নদী নৌকার ম্যাথ দুইটা মিক্স করে কোয়েশ্চেন করা পসিবল। ঠিক আছে, অ্যান্ড বৃষ্টির ম্যাথ আসলে খুবই সহজ ম্যাথ। তুমি যদি নর্মাল ভেক্টর লব্ধির নিয়ম জানো, বৃষ্টির ম্যাথ সলভ করা তোমার জন্য কোনো ব্যাপারই না। ক্ষেত্র বিশেষে লম্বাংশ উপাত্ত লাগে, মোস্ট অফ দ্য কেসেস সামান্তরিক সূত্র দিয়েই হয়ে যায়। ওকে, সো বৃষ্টির ম্যাথ একটা বা দুইটা দেখা যায়, না দেখা একদম চলে যায় না, কারণ রিসেন্ট ইয়ারে কোয়েশ্চেন কম আসছে, বাট আসছে। স্পেশালি যারা ঢাকা বোর্ড তারা একটু দেখা যায় আর কি। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এখানে না আমি অনেকগুলা একসাথে রাখছি। কেন রাখছি আমি একটু বলি। প্রথমে একটু টপিকগুলো বলি। উপাংশ লব্ধি, মানে আছে না কিছু কিছু ক্ষেত্রে, যেরকম একটা ম্যাথ তোমরা দেখছো না, একটা নৌকা আছে, এই পাশ থেকে একজন টানতেছে, এই পাশ থেকে আরেকজন টানতেছে, প্রশ্ন করে যে নৌকা কত দূর যাবে, কত সময় লাগবে এত দূর যাইতে, বা নৌকার শেষ বেগ কত হবে, এই টাইপের কিছু প্রশ্ন আসে না, লব্ধি থেকে বের করা লাগে আলটিমেটলি। তারপর কিছু কিছু জিনিস আছে আপনার উপাংশ বের করতে বলে, বা উপাংশ দিয়ে সলভ করা লাগে। আবার কিছু কিছু ম্যাথ আছে আয়ত একক ভেক্টর দিয়ে সলভ করা লাগে। এই যে এই টাইপের যে বিবিধ বিবিধ ম্যাথ আছে, এই ম্যাথগুলা রিসেন্ট ইয়ারগুলায় একদমই আসে নাই। তুমি যদি একটু খেয়াল করো, 2023-এ এই সব জিনিস থেকে কোনো প্রশ্নই আসে নাই। 2022-এ কুমিল্লা বোর্ডে একটা প্রশ্ন আসছিল, যা আসছে ম্যাক্সিমাম বিফোর 2020-এ তো এইচএসসি হয় নাই, তার আগের এইচএসসি গুলায় এখান থেকে প্রশ্ন হইতো। সো রিসেন্ট ইয়ারগুলায় কিন্তু এখান থেকে প্রশ্ন হওয়ার ট্রেন্ড কমে গেছে। ওকে, সো আমরা চাইলে এই জিনিসটাকে মনে হয় একটু স্কিপ করতে পারি বা একটু কম গুরুত্ব দিতে পারি, বাট স্টিল কোনো না কোনো বোর্ডে তো চলেই আসতে পারে। সো সেই প্লে হলো পড়ে যাওয়া। এই সিকিউগুলো আপনি একটু দেখা যাইতে পারেন, এছাড়া বইয়ের টপিক সম্পর্কে আই গেস আপনার আইডিয়া আছে, বাট স্টিল যেহেতু রিসেন্ট ইয়ারগুলোয় প্রশ্ন আসে না, সো আমরা বলতে পারি এখান থেকে না আসার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে, ওকে নেক্সট। এই যে এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। এই টাইপ 4টা, টাইপ 4 খুবই ইম্পর্টেন্ট। ক্ষেত্রফল নির্ণয় করা, দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা, এই ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, ভেক্টরগুলা কি সমতলীয় কিনা, এই ভেক্টরের উপর একটা লম্ব একক ভেক্টর নির্ণয় করো, এগুলো সব মিক্স করে কোয়েশ্চেন আসে। দেখো 2023-এ এখান থেকে প্রশ্ন কম আসছে, বাট 2022-এর দিকে তাকাও, 2022-এ 5টা বোর্ডে এখান থেকে কোয়েশ্চেন আসছে।
ঠিক আছে। সো এই বছর আমার কাছে মনে হয় এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য। ক্ষেত্রফল, লম্ব, সমান্তরাল, উৎপন্ন কোণ সমতলীয় কিনা এবং লম্ব একক ভেক্টর নির্ণয় করো। এই যে বিবিধ টাইপের প্রশ্নগুলো আছে এগুলো একটার সাথে আর একটা জোড়া লাগায় আপনাকে সিকিউতে দিয়ে দিতে পারে। সো এগুলা অবশ্যই অবশ্যই পড়ে যায় না। আমি কিন্তু চ্যাপ্টারটাকে এমনি অল্প কয়েকটা ভাগে ভাগ করছি। সো এগুলো দেখে যাওয়া খুব বেশি প্যারা না। তার মধ্যে আপনার এই যে যেই বোর্ডে যেই বছর প্রশ্ন আসছে সেটাও লিখে দেওয়া আছে। আপনি জাস্ট টেস্ট পেপার থেকে বা আপনার অন্য কোনো বই থাকলে সেখান থেকে খুলে দেখলেই হবে যে এই প্রশ্নটা কি ছিল, তাইলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে। সো এই টপিকটি ইম্পর্টেন্ট। 2022-এ প্রচুর প্রশ্ন হয়েছিল, 23-এ তেমন হয় নাই, বাট 2024-এ হওয়ার আসলেই সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে। সো এই টপিকটা পড়ে যাবে। এবার ফাইনালি ভেক্টর ক্যালকুলাস, এই পাশটা একটু বাদ দাও, জাস্ট এই 2 বছরের দিকে একটু ফোকাস করো। 2023-এ ভেক্টর ক্যালকুলাস থেকে তেমন কোনো প্রশ্নই হয় নাই, আমি টেস্ট পেপারে দেখিনি। ঠিক আছে। 2023-এ টেস্ট পেপারে আমি ভেক্টর ক্যালকুলাস থেকে কোনো প্রশ্ন পাই নাই। 2022-এ প্রশ্ন পাইছিলাম মাত্র 3টা। তাহলে একবার চিন্তা করে দেখো, লাস্ট 2 বছর ঢাকা বোর্ডে 2টা করে কোয়েশ্চেন হয়েছে ভেক্টর থেকে। 2022 সালে 6টা নাকি 7টা বোর্ডে 2টা করে প্রশ্ন হয়েছে তোমার ভেক্টর থেকে। বাট স্টিল ভেক্টর ক্যালকুলাস থেকে কোনো প্রশ্নই আসে নাই 2023 সালে। আর 2022-এ আসছিল তাও মাত্র 3টা বোর্ডে। তার মানে প্রায় 2 বছর ধরে কিন্তু ভেক্টর ক্যালকুলাস আসতেছে না। ওকে। এইবার ভেক্টর ক্যালকুলাস আসার সম্ভাবনা এমনিই অনেক বেশি। সো এইটা একটা 3 স্টার মারো। এইটা এবারের খুবই হট টপিক, কোনো না কোনো বোর্ডে অবশ্যই চলে আসবে আমার মনে হয় আর কি। এটা এবার আসার মতো খুবই 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 গুরুত্বপূর্ণ। গত বছর কোনো বোর্ডে তেমন আসে নাই, বাট এইবার ভেক্টর ক্যালকুলাস থেকে প্রশ্ন হওয়ার চরমতম সম্ভাবনা আছে। ভেক্টর ক্যালকুলাসটা ভালো মতো পড়ে যায়। ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টার থেকে যেগুলো ভালো মতো পড়া লাগবে, নদী নৌকা অবশ্যই ভালো মতো পড়া লাগবে, ভেক্টর ক্যালকুলাস অবশ্যই ভালো মতো পড়া লাগবে। নদী নৌকা পড়লে সাথে বৃষ্টির ম্যাথটাও একটু দেখে যাবা, এবং এর পাশাপাশি ভেক্টরগুলো সমান্তরাল কিনা, লম্ব একক ভেক্টর নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো, এই সব জিনিসপাতি। বা তোমাকে 3টা ওই যে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিবে, ঠিক আছে, দিয়ে জিজ্ঞাসা করবে যে 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটা কি, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কিনা। এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও আমি একটু লিখে দিই, এটা একটু আগেরটাই লিখে দিই, এটা ইম্পর্টেন্ট। এখানে তোমাকে 3টা বিন্দু দিয়ে দিবে, কি করবে, 3টা বিন্দু দিয়ে দিবে। ওকে, দিয়ে প্রশ্ন কি করবে, এদের দ্বারা গঠিত ত্রিভুজ সমকোণী কিনা, সমবাহু কিনা বা সমদ্বিবাহু কিনা। ঠিক আছে, এদের দ্বারা গঠিত ত্রিভুজ কেমন, এটাই হলো প্রশ্ন। ওকে। সো যদি তোমাকে চেক করতে বলে সমবাহু ত্রিভুজ কিনা, তুমি কি করবা, ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য বের করবা। তুমি 3টা বিন্দুর স্থানাঙ্ক জানো, সো ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য বের করা তো কোনো ব্যাপারই না। তুমি নরমালি ওই কি বলে অবস্থান ভেক্টর দিয়ে বাহুগুলার ভেক্টরটা বের করবা, ভেক্টর ফর্মটা বের করবা। তারপর আয়ত একক ভেক্টরের মান যেমনে বের করে √i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার, সেখান থেকে বাহুগুলার দৈর্ঘ্য বের করবা। 3টা বাহুর দৈর্ঘ্য সমান হলে সমবাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের জন্য কি করবা, বাহুর দৈর্ঘ্য বের করে পিথাগোরাস অ্যাপ্লাই করবা। সমদ্বিবাহু ত্রিভুজের জন্য দেখবা 2টা বাহুর দৈর্ঘ্য সমান হয় কিনা। ঠিক আছে, একদম সিম্পল জিনিস। তাহলে আই থিঙ্ক ভেক্টরে তোমরা যদি এইভাবে সিকিউ প্রিপারেশন নাও, এর বাইরে থেকে আসলে কোয়েশ্চেন হওয়ার কিছু দেখতেছি না, আমি আশা করতেছি। ওকে, আমরা পরবর্তী চ্যাপ্টার যাব, এটা হলো নিউটনিয়ান মেকানিক্স, সবচেয়ে কঠিন চ্যাপ্টার। বেশিরভাগ স্টুডেন্ট এটা স্কিপ করে যায়। ঠিক আছে, কারণ এটার মধ্যে টপিক আসলে অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি টপিক, বাট স্টিল আমি অল্প কয়েকটা টপিকের মধ্যে ব্রেকডাউন করার চেষ্টা করছি। দেখো, সো প্রথম যে টপিকটা সেটা হলো আরত তলে ঘর্ষণ। যদিও এখান থেকে প্রশ্ন আসে নাই, বাট এইটাই আমার টপিক নাম্বার 1। কেন? কারণ রিসেন্টলি এখান থেকে প্রশ্ন আসা শুরু হয়েছে অ্যাডমিশনে প্লাস এইচএসসিতে। এইচএসসি 2021-এ যখন প্রথম শর্ট সিলেবাস দিল, তখন ওদের একটা অ্যাসাইনমেন্ট দিছিল গভর্নমেন্ট থেকে। সেই অ্যাসাইনমেন্টের মধ্যে প্রথম এই টপিকটা ছিল আনত তলের মধ্যে ঘর্ষণ। ঠিক আছে, এর আগে আমি তেমন কখনো আসতে দেখি না এই জিনিস এইচএসসি পরীক্ষায় বা বোর্ড রিলেটেড কোনো কিছুতে। দেন লাস্ট ইয়ার ঢাকা বোর্ডে এখান থেকে প্রশ্ন আসছে আনত তলের ঘর্ষণ থেকে। অন্য কোনো বোর্ডে কোনো বছরই তেমন আসে নাই, ঠিক আছে, বাট ঢাকা বোর্ডে লাস্ট ইয়ার এখান থেকে প্রশ্ন হইছে, এবং আমার কাছে মনে হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আনত তলের মধ্যে ঘর্ষণ মানে ব্যাপারটা হলো এরকম, আপনার আনত তলে গতি অ্যানালাইসিস করা লাগবে। ঠিক আছে, এবং এই সারফেসের মধ্যে ঘর্ষণ থাকবে। সো যখন আপনি গতি অ্যানালাইসিস করবেন, মানে আপনি যখন ওই বস্তুর উপর নিট ফোর্স বের করবেন, ধরেন আপনার এখানে একটা বস্তু আছে, কি আছে এখানে একটা বস্তু, ঠিক আছে, সেই বস্তুকে ধরেন আপনি উপরের দিকে বল প্রয়োগ করছেন। ওকে, এখন এখানে আর কি কি বল থাকবে, দেখো নিচের দিকে ওজন থাকবে। ওকে, সেই ওজনের এই বরাবর একটা উপাংশ থাকবে,
mg sin থিটা, যদি সে থিটা কোণে ইনক্লাইন্ড হয়, আমরা জানি। আর এখানে যদি বস্তু উপরের দিকে গতিশীল হয় তাহলে গতির বিপরীতে কিন্তু একটা ঘর্ষণ বলও থাকবে, ঠিক আছে? সো গতি অ্যানালাইসিস করার সময় এই বলগুলা আপনার সিনারিওতে চলে আসবে। হ্যাঁ, এগুলা কিন্তু লাস্ট ইয়ারের কোয়েশ্চেনটা দেখলে আপনি আসলে বুঝতে পারবেন। ঢাকা বোর্ডের 2023-এর কোয়েশ্চেনটা অবশ্যই দেখে যান। হ্যাঁ, এটার জন্য খুব বেশি প্রিপারেশন নেওয়ার মতো কিছু নাই আসলে। আপনার যদি ঘর্ষণ ভালো মতো পড়া থাকে, ঘর্ষণের সমীকরণগুলো আপনারা যেমনি বানাইতেন সেম জিনিস, ওকে? জাস্ট ঢাকা বোর্ড 2023-এর কোয়েশ্চেনটা একবার দেখে যাও। এই টপিকটা আমার কাছে কেন যেন মনে হয় ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইচএসসি পরীক্ষার জন্য প্লাস অ্যাডমিশনের জন্য এটা ইম্পর্টেন্ট, বাট অ্যাডমিশনের কথা এখন চিন্তা করার দরকার নাই, শুধুমাত্র এইচএসসির কথা চিন্তা করলেই হবে, ঠিক আছে? গ্রেট। নেক্সট খেয়াল করো, এটা কি ভাইয়া? কেন্দ্রমুখী বল এবং রোড ব্যাংকিং, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক মোস্ট প্রবাবলি এটা, ঠিক আছে? এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। ইনফ্যাক্ট আমি যেই বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম 2018 সালে, সেই বছরও প্রশ্ন রোড ব্যাংকিং থেকেই হয়েছিল, ওকে? সো কেন্দ্রমুখী বল অ্যান্ড রোড ব্যাংকিং, এইটা নিউটনিয়ান মেকানিক্সের ধরো 2টা বা 3টা যদি ইম্পর্টেন্ট টপিক থাকে বা মোস্ট ইম্পর্টেন্ট টপিক থাকে, তার মধ্যে এইটা একটা। 2023-এ দেখো কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, বরিশাল বোর্ড, 4টা বোর্ডে প্রশ্ন আসছে এখান থেকে। 2022-এ ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, বরিশাল বোর্ডে প্রশ্ন আসছে এখান থেকে। 2021-এ ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামের প্রশ্ন আসছে এখান থেকে। ঢাকারটা খালি খেয়াল করো, ঢাকায় প্রশ্ন আসছে, ঢাকা বোর্ডে লাস্ট 3 বছর ধরে ব্যাংকিং থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? ইনফ্যাক্ট আমাদের সময়ও, আমিও তো ঢাকা বোর্ডে ছিলাম, আমাদের সময়ও ব্যাংকিং থেকেই প্রশ্ন হয়েছিল। সো ঢাকা বোর্ডে ব্যাংকিং খুব ফেভারিট একটা টপিক, যদিও পরপর 3বার হয়েছে, এবার হওয়ার সম্ভাবনা একটু কম, বাট স্টিল যেহেতু পরপর 3বার হয়েছে, আরও একবার হওয়াটাও খুব বেশি অস্বাভাবিক কিছু না। সো রোড ব্যাংকিং সবাই ভালো মতো পড়ো, এটা কিন্তু আসার মতো। জাস্ট একটা জিনিস আমরা অনেক সময় স্কিপ করে যাই, সেটা হলো রোড ব্যাংকিংয়ের সাথে ঘর্ষণ। কি? রোড ব্যাংকিং এর সাথে রোড ব্যাংকিং এর সাথে ঘর্ষণ, ওকে? এটা কিন্তু আমরা অনেক সময় পড়ি না, বাট এটা কিন্তু দেখে যান যদি আগে পড়া থাকে। না পড়া থাকলে আর দেখার দরকার নাই, জাস্ট এটা মাথায় রাখলেও হবে যে রোড ব্যাংকিংয়ে যদি ঘর্ষণ থাকে তখন ঘর্ষণ বলটা কি করে? কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করে, ঠিক আছে? রোড ব্যাংকিংয়ে যখন ঘর্ষণ থাকে তখন ঘর্ষণ বলটা কি করবে? কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে, এবং ওই ঘর্ষণ বলটা কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, মানে তোমার কাইনেটিক বা স্লাইডিং ফ্রিকশন ফোর্স না। মানে গাড়ি তো তোমার এইভাবে যায়, ঠিক আছে? ধরে গেলো রাস্তা, গাড়ি এইভাবে যাচ্ছে, এই ফ্রিকশন ফোর্সটা কি করে? গাড়ির সামনে পিছনে গতিতে কোনো ভূমিকা রাখে না। গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় যেন বামে ডানে শিফট করতে না পারে, সেইটা আটকায় হলো এই স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সটা রোড ব্যাংকিং এর ক্ষেত্রে, ঠিক আছে? সো এই স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স কিন্তু রোড ব্যাংকিং এর পরিবর্তে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হেল্প করে। মানে ধরো তোমার রোড ব্যাংকিং করা নাই, বাট স্টিল স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সই তোমার কি করবে? কেন্দ্রমুখী বল দিবে। সো এরকম যদি কোনো কিছু আসে মাথায় রাখবা যে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স কেন্দ্রমুখী বলের যোগান দিবে বা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে, ওকে? সো রোড ব্যাংকিং এর সাথে এই জিনিসটা ইম্পর্টেন্ট। এছাড়া নর্মাল যে টপিকগুলো থাকে যে সর্বোচ্চ কত বেগে বাঘ ঘুরতে পারবে, মোড় ঘুরতে পারবে, এগুলো তো আছেই। রাস্তার এক সাইডের তুলনায় আরেক সাইড কতটুকু উঁচা করা লাগবে, এগুলোও আছে, ঠিক আছে? সো এই হলো মোটামুটি রোড ব্যাংকিং অ্যানালাইসিস। এইটা ভালো মতো পড়ে যায়, আবারও বলতেছি। তো এবার আসা যাক নিউটনিয়ান মেকানিক্সের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, জড়তার ভ্রামক, কৌণিক ভরবেগ এবং ঘূর্ণন গতি নিয়ে। নর্মালি এগুলা থেকে একটা ইন্ডিভিজুয়াল সিকিউ হয় না, বাট যখন নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারটা থেকে 2টা প্রশ্ন হবে তখন কিন্তু এই টপিকগুলো আবার ইম্পর্টেন্ট, ঠিক আছে? শুধুমাত্র জড়তার ভ্রামক থেকে লাস্ট 1-2 বছরের মধ্যে আমি দেখলাম এরকম প্রশ্ন আসে। ধরো তোমাকে একটা চাকতি দিচ্ছে, গ নাম্বারের প্রশ্ন করবে এই চাকতির জড়তার ভ্রামক কত। সেকেন্ড প্রশ্ন এরকম করবে এই চাকতিটাকে আমি একটা গোলক বানাইলাম, বা একটা গোলক ছিল সেটাকে আমি সিলিন্ডার বানাইলাম, এখন তার জড়তার ভ্রামক কত, ঠিক আছে? একদম বেসিক প্রশ্ন, এগুলো মোটেও কঠিন না। কৌণিক ভরবেগ থেকে যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এর বাইরে কিছু না। ঘূর্ণন গতি যেটা, এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসার সুযোগ আছে। একটা হলো ঘূর্ণন গতি শক্তি নিয়ে, হাফ আই ওমেগা স্কোয়ার। আর একটা হইতে পারে ঘূর্ণন গতির অ্যানালাইসিস নিয়ে। যেমন ধরো একটা ফ্যান ঘুরতেছে, তুমি ফ্যানের সুইচ বন্ধ করছো, 2 মিনিট পর ফ্যান অফ হয়েছে, তোমার প্রশ্ন করবে ফ্যান বন্ধ হওয়ার আগে কয়বার ঘুরছিল। এটা বের কিছু ম্যাথ আছে না? সো এগুলা হলো মিলায় টিলায় প্রশ্ন করতে পারে, যেগুলো রিসেন্টলি 2-1 বছরে হইছে। তোমার এইচএসসি 23-এ রাজশাহী বোর্ড এবং দিনাজপুর বোর্ড এখান থেকে প্রশ্ন আসছে, 22-এ যশোর এবং রাজশাহীতে প্রশ্ন আসছে, 21-এ ঢাকা এবং কুমিল্লায় প্রশ্ন আসছে, ঠিক আছে? সো এগুলা প্রথমত মানে একদম প্রাইম ইম্পর্টেন্ট কোনো কিছু না, বাট চ্যাপ্টার থেকে যদি 2টা প্রশ্ন হয় তখন এগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে? সো এগুলাকে তুমি সেকেন্ডারি ইম্পর্টেন্ট কনসিডার করতে পারো, ঠিক আছে? ওকে, নেক্সট।
ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। এখান থেকে নরমালি প্রশ্ন হয় না, বাট লাস্ট ইয়ার চিটাগাং বোর্ড এখান থেকে প্রশ্ন করে দিছে, ঠিক আছে। নরমালি ভরবেগের সংরক্ষণশীলতা নিয়ে থেকে প্রশ্ন হয় না ভাই, দুইটা বস্তু সংঘর্ষ হইছে, সংঘর্ষ হওয়ার পর তাদের মিলিত বেগ কত, গতি শক্তি সংরক্ষিত হবে কিনা, এই টাইপের প্রশ্ন সাধারণত বিগত বছরগুলোয় হয় নাই, বাট চিটাগাং বোর্ড এখান থেকে লাস্ট ইয়ার প্রশ্ন করে দিছে। ওকে, সো আমাদের যেটা করা লাগবে, এই থিওরিটা একবার দেখে যাওয়া লাগবে, অ্যান্ড চিটাগাং বোর্ড 2023-এর ম্যাথটা একবার দেখে যাওয়া লাগবে, তাইলে কোনো সমস্যা নেই। কারণ এগুলো তুমি 9-10-এও পড়ে আসছো, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, ইন্টার আইসা তো পড়ছোই, সো এগুলো খুব বেশি পেইন হওয়ার কথা না, একবার রিভিশন দিলেই হবে, ঠিক আছে। ওকে, এবার আসে সংঘর্ষ, এইটা হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটা ইম্পর্টেন্ট কেন? কারণ রিসেন্ট ইয়ারগুলো এখান থেকে প্রশ্ন হচ্ছে। যদি খেয়াল করো, বরিশাল বোর্ড এবং সিলেট বোর্ড লাস্ট ইয়ার দুইটা বোর্ড এখান থেকে প্রশ্ন হয়েছে, এবং চিটাগাং বোর্ডে তার আগের বছর এখান থেকে প্রশ্ন হয়েছে। তুমি বলতে পারো যে না ভাইয়া, এগুলো তো মানে খুব বেশি বোর্ডে আসে নাই, বাট দ্য থিং ইজ, তোমার আগের যে টপিকগুলা সেগুলো প্রতিটা বোর্ডে এতবার চলে আসছে, যেগুলো স্যাচুরেশনে পৌঁছায় গেছে। সো কোনো বোর্ড যদি নতুন টাইপের প্রশ্ন করতে চায়, সে কি চাবে? নতুন নতুন টপিক থেকে প্রশ্ন করতে। এর জন্য দেখো নতুন টপিকগুলো থেকে রিসেন্টলি প্রশ্ন আসা শুরু হয়েছে। ওকে, সো এই সংঘর্ষ অবশ্যই পড়ে যায়। স্পেশালি তোমাকে বলবে একটা সংঘর্ষের সিনারিও দিয়ে যে এই সংঘর্ষটা কি স্থিতিস্থাপক, কি এই সংঘর্ষটা কি স্থিতিস্থাপক নাকি না। এই প্রশ্ন খুবই কমন প্রশ্ন, স্থিতিস্থাপক নাকি না। কখন স্থিতিস্থাপক হবে? যখন ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষিত হবে, মানে সংঘর্ষের আগের ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগ সমান হবে, আর সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি সমান হবে। যখন এটা হবে তখন সংঘর্ষ স্থিতিস্থাপক, আদারওয়াইজ না। সো এই টাইপের কোয়েশ্চেন, এই যে রিসেন্টলি যে দুইটা কোয়েশ্চেন আসছে বরিশাল আর সিলেট, এই দুইটা দেখলেই হবে, ঠিক আছে। প্রশ্ন একই টাইপের। আবার কথা হলো, একটা জিনিসের কোয়েশ্চেনের টাইপ যদি একটাই হয়, সেই কোয়েশ্চেন দেখে যাইতে তো কোনো সমস্যা নাই। সো সংঘর্ষের ম্যাথ যদি চলে আসে, তুমি যে দুইটা প্রশ্ন দেখে সেটা পারো পরীক্ষার হলে, তাহলে সমস্যা কি? তুমি জাস্ট দুইটা প্রশ্ন দেখে যাও, আর কিচ্ছু লাগবে না সংঘর্ষ থেকে, ঠিক আছে। একদম সহজ। একই প্রশ্ন আসে যে সংঘর্ষের পর বেগ কত হবে, যেটা তুমি ভরবেগের সংরক্ষণশীলতা নিয়ে দিয়ে করবা, আর হলো সংঘর্ষটাকে স্থিতিস্থাপক নাকি না। কেমনে করবা? তোমার গতিশক্তি সংরক্ষিত হয়েছে নাকি হয় না সেটা চেক করবা, তাইলেই তো হয়ে যাচ্ছে। ওকে, সহজ জিনিস। চলো সামনে, শেষ, এই চ্যাপ্টার শেষ। তাহলে এই হলো নিউটনিয়ান মেকানিক্সের মোটামুটি সাজেশন। টর্ক থেকে কোয়েশ্চেন আমি আসতে দেখি নাই, ওকে, বাট স্টিল আমি বলবো টর্কের যে দুইটা ফর্মুলা আছে, দুইটা ফর্মুলা একবার দেখে চাইতে, টাউ ইজ ইকুয়ালস টু আই ওমেগা এবং টাউ ইজ ইকুয়ালস টু আর এফ সাইন থিটা। সো এই দুইটা ফর্মুলা একটু দেখা যাবা, ঘাত বল, বলের ঘাত, এগুলো একটাবার রিডিং পড়ে যাবা। এর চেয়ে বেশি আর খুব বেশি কিছু লাগবে না। সুতার টানটা একটু ভালো মতো পড়ে যাবা। হ্যাঁ, এটা একটু বলে দিই আমি, ওয়েট, এটা একটা ভালো টপিক নিউটনিয়ান মেকানিক্সে, খুবই প্রশ্ন আসার মতো। হ্যাঁ, সুতার টান, এটা বাদ দিও না। সুতার টান স্পেশালি উলম্ব তলে সুতা ঘুরানো। হ্যাঁ, ময়মনসিং বোর্ড মোস্ট প্রবলি 2022 এরকম একটা প্রশ্ন আসছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, যে সুতার মধ্যে একটা বস্তু বেঁধে এইভাবে ঘুরানো হচ্ছে উলম্ব তলে। হ্যাঁ, বিভিন্ন পয়েন্টে সুতার টান বের করতে বলছিল। সো এই জিনিস তোমাদের একাডেমিকে পড়া থাকার কথা, আদারওয়াইজ তোমরা বোর্ড কুয়েশনও দেখতে পারো। ময়মনসিং বোর্ড 2022-এ মোস্ট প্রবলি প্রশ্নটা আসছিল এরকম সুতার টান থেকে, ঠিক আছে, যে আমি সুতার মধ্যে বস্তু বেঁধে ঘুরাচ্ছি। বিভিন্নভাবে ঘুরানো যেতে পারে, তুমি চাইলে আনুভূমিক তলে ঘুরাইতে পারো, উলম্ব তলে ঘুরাইতে পারো, একটা সার্টেন অ্যাঙ্গেলেও ঘুরাইতে পারো। ওকে, সো সেই অবস্থায় সুতার টান কিরকম হবে, এই টাইপের একটা প্রশ্ন আসছিল, বেশ বড় প্রশ্ন। সো একটা আবার দেখা যেতে পারেন, আপনাদের বইয়ের মধ্যে ওই জিনিস আছে। ওকে, সো সুতার টান ইম্পর্টেন্ট। ওকে, আর মোটামুটি নিউটনিয়ান মেকানিক্স থেকে কিছু লাগতেছে না, এতটুকু পড়লেই দ্যাট উইল বি ইনাফ। ওকে, এবার আসো চ্যাপ্টার 5। এখান থেকে প্রশ্ন আসলে ফিক্সড, বুঝছো, এখান থেকে প্রশ্নের এদিক ওদিক হওয়ার খুব বেশি সুযোগ নাই, বাট স্টিল আমরা একটু দেখি। আসো চ্যাপ্টার 5। ওকে, প্রথমটা হলো আনত তলে গতি এবং কৃতকাজ। রিসেন্ট ইয়ারগুলো বললাম না আনত তল থেকে প্রশ্ন আসতেছে। দেখো রাজশাহী বোর্ডে 2023-এ এখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে, এবং বরিশাল বোর্ডে 2022-এ এখান থেকে প্রশ্ন আসছে। কোয়েশ্চেন কিরকম আসে আমি বলি তোমাকে, এরকম দিবে এই এই এই, ঠিক আছে। ধরো কথার কথা, তোমাকে এখান থেকে একটা বস্তু ছেড়ে দিল, ওকে, প্রশ্ন করছে কত দূর যাওয়ার পর ওর বিভব শক্তি আর গতি শক্তি সমান হবে, ঠিক আছে, বা এই আনত তলে শক্তি সংরক্ষণশীলতার নীতি খাটবে কিনা। ওকে, এই টাইপের প্রশ্ন হইতে পারে। বা তুমি ধরো এখান থেকে একটা বস্তুকে এই বরাবর নিয়ে গেছো, আর একটা বস্তুকে এখান থেকে এখানে নিয়ে গেছো, কোন ক্ষেত্রে কৃতকাজ বেশি,
এই টাইপের প্রশ্ন হলো রিসেন্ট ইয়ারগুলায় হইছে, ঠিক আছে। সো আনত তলের মধ্যে দিয়ে বস্তুকে গতিশীল করলে কিরকম কাজ হয়, সেই বস্তুর শক্তি কেমনে বের করে, এই টাইপের কোয়েশ্চেন একটু দেখে যান। এই যে দুইটা কোয়েশ্চেন দিয়ে দিলাম, এইচএসসি 23 রাজশাহী বোর্ড এবং এইচএসসি 22 বরিশাল বোর্ড, এই দুইটা বোর্ডের প্রশ্ন দেখলেই আপনার মোটামুটি মাথায় আইডিয়া চলে আসবে যে আনত তলের প্রশ্ন কিভাবে আসতে পারে, ঠিক আছে। গুড, নেক্সট আসো। এই যে ভাই তাড়াতাড়ি 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 এখান থেকে প্রশ্ন আসবে, তাড়াতাড়ি আসো আসো আসো, স্টার্ট দাও। পাম্প এবং কুয়ার ম্যাথ, এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। দেখ 2023 সালে ঢাকা বোর্ড, চিটাগাং বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, ঠিক আছে। 2022 সালে ঢাকা, যশোর, রাজশাহী, দিনাজপুর। 2021 সালে ঢাকা, রাজশাহী, যশোর। একটু ঢাকার দিকে তাকা, আরে ঢাকা রে, ঢাকা বোর্ডে 2023-এও এখান থেকে প্রশ্ন আসছে, ঢাকা বোর্ডে 2022-এও এখান থেকে প্রশ্ন আসছে, ঢাকা বোর্ডে 2021-এও এখান থেকে প্রশ্ন আসছে, এবং হোপফুলি এইবারও প্রশ্ন আসবে বলে আশা করা যাইতে পারে। কারণ এই চ্যাপ্টারে কোয়েশ্চেন আসার জায়গা হলো দুইটা, ঠিক আছে। একটা হলো শক্তির সংরক্ষণশীলতার নীতি, আমার কাছে মনে হয় আর কি, আর একটা হলো এই পাম্প এবং কুয়ার ম্যাথ, ঠিক আছে। সো পাম্প এবং কুয়ার ম্যাথের মধ্যে কিন্তু আবার অনেক ভ্যারাইটি আছে, আমরা পাম্প এবং কুয়ার ম্যাথকে এতটাও সহজ মানে না ভাবি, ওকে, কারণ এখানে অনেক রকম ভ্যারাইটি ক্রিয়েট করা সম্ভব। বাট দ্য থিং ইজ, তোমার যদি আগে থেকে পড়া থাকে বা তোমার যদি মোটামুটি প্র্যাকটিস করা থাকে এখানকার ম্যাথ, তাহলে এখানকার ম্যাথে আটকানোর কোনো সুযোগ নাই। ম্যাথগুলো একটু লেন্দি হয়, বাট ম্যাথের প্রসিডিউর আসলে সহজ, ঠিক আছে। সো কুয়া এবং পাম্পের ম্যাথ, এইটা ভাই খুব 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 বেশি ইম্পর্টেন্ট। কারো যদি কোয়েশ্চেন দেখা দরকার হয়, সেই ক্ষেত্রে এই যে এখানে যেগুলো মার্ক করে দেওয়া আছে, সেগুলো আপনি টেস্ট পেপার থেকে একবার দেখলেই হবে। এবং ঢাকা বোর্ড না, শুধুমাত্র অন্যান্য বোর্ডের জন্য বা যে কোনো বোর্ডের জন্যই এই চ্যাপ্টার থেকে কুয়া এবং পাম্পের ম্যাথ খুব খুব খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেগুলো একটু ভালো মতো পড়ে যাইতে হবে। স্পেশালি যে হইতো না যে আমাদের এতক্ষণ চালানোর পর একটা পাম্প নষ্ট হয়ে গেছে, তারপর আরেকটা পাম্প আনলাম, টোটাল কতখানি সময় লাগবে, এই টাইপের কুইশ্চেন। তারপর ধরো তোমার ওই পাম্পের কর্মদক্ষতা থেকে স্পেশালি, হ্যাঁ এটা সবসময় মাথায় রাখবা যে পাম্পের গায়ে যেটা লেখা থাকে, ধরো তোমাকে বলছে যে তুমি 4 ওয়াট বা 5 ওয়াটের একটা পাম্প ইউজ করতেছো, কথার কথা, বা ধরো 400 ওয়াটের একটা পাম্প ইউজ করতেছো, এটা কি পাম্পের আউটপুট পাওয়ার? না, পাম্পের গায়ে যেটা লেখা থাকে ওটা হলো পাম্পের ইনপুট পাওয়ার। এফিসিয়েন্সি থেকে আউটপুট পাওয়ারটা বের করে নেওয়া লাগবে। দেন পাম্প যে কাজ করবে, মানে পাম্প যে পানি উঠাবে, সেটা কিন্তু সে করবে আউটপুট পাওয়ার দিয়ে। এটা মাথায় রেখো, এটা অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। ধরো তুমি একটা পাম্প কিনে আনছো, পাম্পের গায়ে লেখা আছে 500 ওয়াট, ঠিক আছে। এটার মানে কি? মানে পাম্পটা চালানোর জন্য আমার পাম্পকে 500 ওয়াট পাওয়ার দেওয়া লাগবে। সো এটা পাম্পের ইনপুট পাওয়ার, বাট এটা দিয়ে কিন্তু পাম্প কাজ করবে না। পাম্প যে কাজটা করবে সেটা সে করবে আউটপুট পাওয়ার দিয়ে। তাহলে সেই আউটপুট পাওয়ার আমি কেমনে বের করব? এফিসিয়েন্সি থেকে। এফিসিয়েন্সি দেওয়া থাকবে পি আউট ডিভাইডেড বাই পি ইন, ওকে। আর যদি এফিসিয়েন্সি দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে ভাইয়া যেইটা গায়ে লেখা আছে ওইটাই আউটপুট পাওয়ার, ওকে। যদি পাম্পের এফিসিয়েন্সি দেওয়া থাকে, আউটপুট পাওয়ার বের করে নেওয়া লাগবে। আর যদি এফিসিয়েন্সি দেওয়া না থাকে, সেক্ষেত্রে যেটা দেওয়া আছে ওইটাই আমাদের আউটপুট পাওয়ার। সো পাম্পের ম্যাথ করার সময় কোনটা আউটপুট পাওয়ার, কোনটা ইনপুট পাওয়ার, এইটা একটু ভালো মতো খেয়াল করেন, ঠিক আছে, মনে থাকে যেন। গুড, আসো নেক্সট। এই যে আরেকটা টপিক বললাম যেটা শক্তির সংরক্ষণশীলতার নীতি, এইটা এবার ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ, আমার কাছে মনে হয় পাম্প তো ইম্পর্টেন্ট, এইটাও সমান পরিমাণ ইম্পর্টেন্ট, মানে দুইটা টপিক মানে ইকুয়ালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, শক্তি সংরক্ষণশীলতার দিক থেকে কিরকম প্রশ্ন আসতে পারে, ধরো একটা প্রশ্ন হতে পারে যে আনত তলে, যেটা বললাম, যেরকম আনত তলে বিভিন্ন পয়েন্টে তোমার দেখানো লাগবে যে প্রত্যেকটা পয়েন্টে বস্তুর টোটাল শক্তি সেম। ধরো তুমি এরকম 3টা পয়েন্ট নিলা, এ একটা পয়েন্ট এ, এই একটা পয়েন্ট বি, এই একটা পয়েন্ট সি, ওকে। তোমার বলছে এরকম যে দেখাও এখানে শক্তি সংরক্ষণশীলতার নীতি খাটছে, তোমার কি করা লাগবে? এ পয়েন্টে টোটাল শক্তি বের করতে হবে, বি পয়েন্টে টোটাল শক্তি বের করতে হবে, এবং সি পয়েন্টে টোটাল শক্তি বের করতে হবে। দেখাইতে হবে যে 3টা পয়েন্টে টোটাল শক্তি সমান, তাইলেই শক্তি সংরক্ষণশীলতার নীতি খাটছে। আরেকটা হইতে পারে ওই যে তোমার সরল দোলক দিয়ে, যে সরল দোলক দিয়ে দিছে এরকম এরকম 3টা পয়েন্টে দিয়ে বলছে দেখাও শক্তি সংরক্ষণশীলতার নীতি খাটবে, কি করা লাগবে? 3টা পয়েন্টে টোটাল শক্তি বের করে দেখানো লাগবে। খুবই সহজ জিনিসটা, আই গেস তোমরা এগুলো করছো। যদি না করে থাকো সেক্ষেত্রে যে দুইটা সিকিউ দেওয়া আছে, একটা হলো ময়মনসিংহ বোর্ড আর একটা হলো চিটাগাং বোর্ড 2022 আসছিল, এখান থেকে একটু দেখলেই আইডিয়া পেয়ে যাবা, ঠিক আছে। বাট এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক, শক্তির সংরক্ষণশীলতার নীতি ফর এইচএসসি এক্সাম, অবশ্যই পড়ে যাও, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আমি বলি যে এই দুটার একটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এই চ্যাপ্টার থেকে। একটা হলো পাম্প, ঠিক আছে, পাম্প আর কুয়ার ম্যাথ, আর একটা হলো শক্তি সংরক্ষণশীলতার নীতি। এই দুইটা টপিক না পড়ে অ্যাটলিস্ট চ্যাপ্টার 5 এর প্রিপারেশন নিস না ভাই। চ্যাপ্টার 5 খুব সহজ, মাত্র দুইটা টপিক ভালো মতো পড়তে পড়তে বলতেছি, এই দুইটা আই গেস ভালো মতো একটু পড়াই যায়, অ্যাটলিস্ট সিকিউগুলো দেখে গেলেও হচ্ছে, ঠিক আছে। ওকে, নাইস, নেক্সট
সরি, এই যে স্তম্ভ বানানো, এটা একবারই আসছিল। স্তম্ভ বানানো আই গেস আমরা জানি, তবে একটা ওয়ার্নিং, ঠিক আছে? এই যে এই ফর্মুলাটা ডিরেক্ট অ্যাপ্লাই করিস না, n স্কোয়ার্ড মাইনাস n বাই টু ইন্টু mgh, স্তম্ভ বানানোতে কৃত কাজ, তাই না? এটা ডিরেক্ট অ্যাপ্লাই করো না, প্রথমে এই সূত্রটা একটু প্রমাণ করবা। কেমনে? ওই যে ভরকেন্দ্রের সরণ দ্বারা কৃত কাজে, মনে আছে? প্রথম ইটের জন্য কৃত কাজ 0, সেকেন্ড ইটের জন্য কৃত কাজ কত হবে? mgh, 3 নাম্বার ইটের জন্য mg ইন্টু টুয়াইস h, 4 নাম্বার ইটের জন্য mg ইন্টু 3h, nতম ইটের জন্য mg ইন্টু n মাইনাস 1 ইন্টু h। সবগুলাকে যোগ করলে হবে টোটাল কৃত কাজ, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা আসে, ঠিক আছে? সো আমরা জাস্ট নর্মালি এভাবে ফর্মুলা ডিরেক্ট না লিখে প্রথমে 3-4 লাইনে এই ফর্মুলাটা প্রমাণ করে এনে দেন ম্যাথ করব, যদি এইচএসসি পরীক্ষায় আসে। অ্যাডমিশনে তুমি ডিরেক্ট অ্যাপ্লাই করো, সমস্যা নেই, বাট এইচএসসিতে রিস্ক নিও না, ওকে? ঠিক আছে। সো এখান থেকে একবার আসছিল প্রশ্ন 2022-এ, এর জন্য রাখা, কারণ নতুন নতুন টপিক থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসতেছে। সো একবার দেখে গেলে তো ক্ষতি নাই, কারণ একটা টাইপের একটা ম্যাথ করে গেলে যেহেতু হচ্ছে, স্পেশালি যেই ম্যাথটা তোমাকে এরকম দিবে, তোমাকে 5টা ইট দিবে, ঠিক আছে? 5টা ইট, ধরো 1টা 2টা 3টা 4টা 5টা, তোমাকে অপশন দিবে 2টা, যে আমরা এই 5টা ইটের একটার উপর আরেকটা সাজায় স্তম্ভ বানাইছি, মানে কি করছি? একটার উপর আরেকটা আইনা স্তম্ভ বানাইছি। আরেকটা অপশন দিবে যে আমরা 5টা ইটকে এভাবে পাশাপাশি বসাইছিলাম, বসে পুরোটাকে ধইরা একবারে সোজা করছি, ঠিক আছে? প্রশ্ন করবে কোন ক্ষেত্রে কৃতকাজ বেশি, কোন ক্ষেত্রে কৃতকাজ কম। একটা হলো পর পর উপরে বসে স্তম্ভ বানাইছো, আরেকটা হলো 5টাকে পাশাপাশি রেখে এমনি করে সাজাইছো, দেন একদম সোজা করে দিছো, ঠিক আছে? সো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যদি এখান থেকে প্রশ্ন আসে আমার মনে হয় এটাই আসার মতো, এর বাইরে কিছু নেই, ঠিক আছে? সো একটা কোয়েশ্চেন 2022-এ সিলেট আসছিল, দেখে গেলেই হবে। স্প্রিং থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, যেমন স্পেশালি রিসেন্টলি আসছিল ময়মনসিংহ বোর্ড এবং ঢাকা বোর্ডে। স্প্রিং থেকে কীরকম প্রশ্ন আসতে পারে? একটা হইতে পারে স্প্রিংয়ের শক্তি থেকে প্রশ্ন হতে পারে, ঠিক আছে? বিভব শক্তি, গতি শক্তি, এইটা একটা প্রশ্ন, ভালো প্রশ্ন। আর একটা প্রশ্ন যেটা হইতে পারে তোমার স্প্রিংয়ের সাথে চ্যাপ্টার 8-এর কনসেপ্ট মিক্স করে কোয়েশ্চেন করতে পারে। মানে স্প্রিং থেকে যদি প্রশ্ন আসে, আমার কেন যেন মনে হয় চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 8 এই দুইটা মিক্স করে প্রশ্ন হবে। শুধুমাত্র স্প্রিং থেকে একটা পুরা সিকিউ আসার সম্ভাবনা কম, বাট স্টিল স্প্রিংয়ের যেসব বেসিক ফর্মুলা আছে ওগুলো একবার দেখে গেলে আসলে না পারারও কিছু নাই, ঠিক আছে? সো স্প্রিংটা একবার জাস্ট চোখ বুলায় যাও, এবং স্প্রিং থেকে এই দুইটা বোর্ডে কি কি প্রশ্ন আসছিল একবার দেখে যাও, যদি তুমি চ্যাপ্টার 5 থেকে অ্যান্সার করতে চাও। মেইনলি আমাদের পড়া লাগতেছে শক্তির সংরক্ষণশীলতার নীতি আর হলো পাম্প আর কুয়ার ম্যাথ, বাট এর পাশাপাশি আরও তো টুকটাক প্রিপারেশন নিয়ে যাওয়া লাগবে। এতটাও তো রিস্কি হওয়া যাবে না যে আমি দুইটা করে যাবো এর মধ্যে থেকে আসবে। সো এর বাইরে যে 2-1টা করে সিকিউ দেখে যাইস, যেন পরীক্ষায় আসলেও মানে অ্যাটেম্প যেন তুমি নিতে পারো, ঠিক আছে? ওকে, নাইস। তাহলে এই চ্যাপ্টারের মোটামুটি আবারও বলতেছি, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক 2টা, একটা হলো শক্তি সংরক্ষণশীলতার নীতি আর একটা হলো কুয়া এবং পাম্পের ম্যাথ। বাট বাকি যেগুলো বললাম ওগুলো থেকে সিকিউ তেমন আসে নাই, সো যে 2-1টা করে সিকিউ আসছে এগুলো একটু দেখা যায়, ওকে? চলো নেক্সট চ্যাপ্টার 6, এইটাও আসলে খুব সহজ চ্যাপ্টার, এবং এখান থেকেও কি প্রশ্ন আসবে সেটা আমরা অলরেডি সবাই জানি। ওকে, আসো। সো রিসেন্টলি চ্যাপ্টার 6 থেকে মানে সবচেয়ে যে বেশি প্রশ্ন হচ্ছে, একটা হলো কৃত্রিম উপগ্রহ আর মুক্তিবেগ থেকে, আর একটা হলো গ্র্যাভিটির পরিবর্তন থেকে, ঠিক আছে? এই দুইটা জায়গা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে চ্যাপ্টারের লাস্টের পার্টটা মেইনলি। একটা হলো গ্র্যাভিটি থেকে প্রশ্ন হচ্ছে গ্র্যাভিটি কীভাবে পরিবর্তন হয়, ঘূর্ণনের কারণে গ্র্যাভিটির পরিবর্তন, একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার কারণে গ্র্যাভিটির পরিবর্তন, ভূপৃষ্ঠের একটা নির্দিষ্ট গভীরতায় যাওয়ার কারণে গ্র্যাভিটির পরিবর্তন, স্পেশালি গ্রাফ থেকে যে কোয়েশ্চেনগুলো এগুলো আসতেছে। সো এই গ্র্যাভিটি এবং গ্র্যাভিটির পরিবর্তন এইটা এই চ্যাপ্টারের ধরো মানে 2-3টা ইম্পর্টেন্ট টপিক থাকে, তার মধ্যে একটা হলো এইটা। সো দেখো রিসেন্ট ইয়ারে 2023-এ ময়মনসিংহ বোর্ড এখান থেকে প্রশ্ন আসছে, যশোর বোর্ড এখান থেকে প্রশ্ন আসছে, রাজশাহী বোর্ড এখান থেকে প্রশ্ন আসছে, 2022-এ সিলেট বোর্ডেও এখান থেকে প্রশ্ন আসছে। স্পেশালি গ্র্যাভিটির যে গ্রাফ, ঠিক আছে? গ্রাফ থেকে প্রশ্ন হয়, কিন্তু গ্রাফ ভালো মতো দেখে যাও গ্র্যাভিটির কোন গ্রাফ কি বোঝায়। গ্রাফ উল্টা করে আঁকাও একটা আছে, ঠিক আছে? দেখিস একটু টেস্ট পেপার দেখলেই বুঝবে যে এখানে 4টা কোয়েশ্চেন দিলাম, এই 4টা কোয়েশ্চেন একটু দেখলেই বুঝে যাবা গ্র্যাভিটি এবং গ্র্যাভিটির পরিবর্তন থেকে কিরকম প্রশ্ন আসে, ওকে? সো এটা ইম্পর্টেন্ট আমাদের এইচএসসির জন্য, পরশু দিনের পরীক্ষার জন্য।
এইখান থেকে প্রশ্ন আসছে হলো লাস্ট 2 ইয়ারে 2টা বোর্ডে, হ্যাঁ। সো এখানকার প্রশ্ন আসলে সহজ, কারণ টেকনিক্যাল তুমি যদি বল বের করতে পারো, প্রাবল্য বের করতে পারা কোনো ব্যাপারই না। আর বিভব তো খুব সহজ জিনিস, স্কেলার রাশি বের করা তো আসলে প্যারা না, তাই না? মানে 2-3টা ভরের জন্য যদি বিভব থাকে সেগুলোকে যোগ করলেই টোটাল বিভব পাওয়া যায়, ঠিক আছে? সো এখান থেকে প্রশ্ন আসলে কঠিন হওয়ারও কোনো সুযোগ নাই, বাট স্টিল বলবো লাস্ট ইয়ারের কোয়েশ্চেনটা অবশ্যই দেখে যাও। চিটাগাং বোর্ডে 2023-এ যে প্রশ্নটা আসছিল সহজ প্রশ্ন, প্রাবল্য আর বল থেকে আসছিল। আর হলো 2022-এর যে বরিশাল বোর্ডের প্রশ্ন সেটাও একটু দেখে যাও, ওকে? এই দুইটা দেখলে মানে টপিকগুলো তো তোমাদের পড়াই, এগুলো তো নতুন কিছু না, এবং খুব সহজ সহজ জিনিস, নর্মাল বল, মহাকর্ষ বল ভাই, ভেক্টরের নিয়মে খালি সলভ করা লাগে, আর কিছু না, ওকে? সো লাস্ট 2 ইয়ারে কি কি প্রশ্ন আসছিল একটু দেখলেই তোদের আইডিয়াটাও ক্লিয়ার থাকবে, ওকে? গুড। এইবার আসেন আসল জিনিস। এইটা হলো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, মুক্তিবেগ এবং কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ থেকে কি কি প্রশ্ন আসতে পারে? অমুক উচ্চতায় কৃত্রিম উপগ্রহের বেগ কত, বা সেই হাইটে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত, একটা কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল বা বেগ এত, সে কত উচ্চতায় আছে, এরকম বিভিন্ন টাইপের প্রশ্ন আসে কৃত্রিম উপগ্রহ থেকে। স্পেশালি কৃত্রিম উপগ্রহের বেগ, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, কৃত্রিম উপগ্রহের উচ্চতা, কৃত্রিম উপগ্রহের বিভব শক্তি, গতিশক্তি, এই 5টা জিনিস অবশ্যই পড়ে যাওয়া লাগবে। কি বললাম? 5টা না, অ্যাকচুয়ালি 6টা আরো আছে। কৃত্রিম উপগ্রহ কি কি পড়ে যাওয়া লাগবে? এক হচ্ছে বেগ, ঠিক আছে? এক কি? বেগ, তারপর উচ্চতা, তারপর পর্যায়কাল, ঠিক আছে? আর কি পড়া লাগবে ভাইয়া? আর শক্তি নিয়ে পড়াশোনা করা লাগবে, মোট শক্তি কৃত্রিম উপগ্রহের, তারপর বিভব শক্তি এবং গতিশক্তি, ঠিক আছে? সো এই কয়েকটা জিনিস অবশ্যই পড়ে যাওয়া লাগবে কৃত্রিম উপগ্রহ থেকে। এর পাশাপাশি ভূস্থির উপগ্রহ নিয়ে একটু পড়াশোনা করা লাগবে, হ্যাঁ। কৃত্রিম উপগ্রহের পাশাপাশি ভূস্থির উপগ্রহ তো একটা কৃত্রিম উপগ্রহই, সেটা নিয়েও একটু পড়াশোনা করতে হবে। ভূস্থির উপগ্রহ, ওকে? খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটাও একটু দেখে যাবেন, ওকে? মনে থাকবে। সো কৃত্রিম উপগ্রহ অবশ্যই ভালো মতো পড়বো আমরা। এর পাশাপাশি মুক্তিবেগ একটা ইম্পর্টেন্ট জিনিস, ওকে? যে পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ কত, আমি পৃথিবী পৃষ্ঠ থেকে অন্য কোনো একটা গ্রহে গেলাম, সেখানে মুক্তিবেগ কত, পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় মুক্তিবেগ কত। সো মুক্তিবেগ থেকেও প্রচুর প্রশ্ন আসে। তুমি একটু দেখো 2023-এ দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, এতগুলো জায়গায় এখান থেকে প্রশ্ন আসে। 2022-এ ঢাকা, রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ, চিটাগাং, যশোর, মানে মোটামুটি সব জায়গাতেই এই একটা টপিক থেকে প্রশ্ন আসে। বাট কেয়ারফুল, ঢাকা বোর্ডে 2023 সালে তুমি দেখতে পাচ্ছ যে 2023 সালে ঢাকা বোর্ডে এই টপিক থেকে কোনো প্রশ্ন আসে নাই। শুধুমাত্র এই টপিক না, 2023 সালে ঢাকা বোর্ডে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসে নাই। চিন্তা করা যায় এই চ্যাপ্টার থেকে 2023 সালে ঢাকা বোর্ডে কোনো প্রশ্ন আসে নাই, মানে খুবই ইন্টারেস্টিং যদিও, বাট স্টিল আমরা বলবো এটা প্রিপারেশন নিয়ে যাইতে। 2023-এ এটা হয়েছে, 2024-এ এটা হওয়ার সম্ভাবনা কম, মানে একটা চ্যাপ্টার পুরোপুরি বাদ দিয়ে দেওয়ার সম্ভাবনাটা কম, কারণ চ্যাপ্টার আছে 7টা, কোয়েশ্চেন করা লাগবে 8টা এর জন্য, ঠিক আছে? সো এই চ্যাপ্টার থেকে মুক্তিবেগ এবং কৃত্রিম উপগ্রহ এই দুটো হলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এবং এর পাশাপাশি ভূস্থির উপগ্রহটাও, যেটা আসলে কৃত্রিম উপগ্রহেরই একটা পার্ট। অ্যান্ড এর আগে আমরা যে গ্র্যাভিটির কথাটা বললাম সেখানে একটু বলি আমি। গ্র্যাভিটির এখানে তো বললাম জাস্ট গ্র্যাভিটি, আমরা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠলে কিভাবে চেঞ্জ হচ্ছে, নির্দিষ্ট গভীরতায় গেলে কিভাবে চেঞ্জ হচ্ছে, ঘূর্ণনের কারণে কিভাবে চেঞ্জ হচ্ছে। ওই যে একটা প্রশ্ন আছে না, পৃথিবীর কৌণিক বেগ বর্তমান কৌণিক বেগের কত গুণ হলে পৃথিবীর বিষুব অঞ্চলের মানুষ ওজনহীনতা অনুভব করবে, সেটাও কিন্তু ওই গ্র্যাভিটির পরিবর্তনের ফর্মুলা দিয়েই, জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার্ড আর কস স্কোয়ার্ড ল্যামডা, ওখান থেকে, ঠিক আছে? যাই হোক, সো এগুলো তো ইম্পর্টেন্ট। এর পাশাপাশি একটা গ্রহ থেকে তুমি যদি আর একটা গ্রহতে যাও, তার জন্য গ্র্যাভিটির পরিবর্তন কিরকম। ধরো তুমি পৃথিবীতে 10 মিটার লাফ দিতে পারো, তুমি চাঁদে যাওয়ার পর কয় মিটার লাফ দিতে পারবা? যে গ্র্যাভিটির পরিবর্তনের সাথে অর্জিত শক্তির যে সম্পর্কটা, mgh ইজ ইকুয়ালস টু mg প্রাইম h প্রাইম, ঠিক আছে? সো ওখান থেকে ওই ম্যাথগুলো করতে হবে আর কি, বুঝতে পারছেন? সো গ্র্যাভিটির পরিবর্তন ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, এবং তার সাথে কৃত্রিম উপগ্রহ আর মুক্তিবেগ এতটুকুই ইম্পর্টেন্ট। এর বাইরে বাকি যেগুলো আছে সেগুলোর একটা দুইটা সিকিউ দেখে গেলেই হবে, এর বাইরে তেমন কিছু লাগবে না, ওকে? এবার আসো পদার্থের গাঠনিক ধর্ম। ভাই এখান থেকে প্রশ্ন আসবে কি আমি বলি, ইয়ং এর গুণাঙ্ক থেকে প্রশ্ন আসবে, পীড়ন বা বিকৃতি বের করতে বলবে, অথবা তোমাকে ইয়ং এর গুণাঙ্ক বের করতে বলবে, একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, কোন তার বেশি স্থিতিস্থাপক, এটা জিজ্ঞাসা করবে, দুইজনের ইয়ং এর গুণাঙ্ক বের করবা, কম্পেয়ার করবা, শেষ। 3 নম্বর প্রশ্ন গ নাম্বারে আসবে
পয়সনের অনুপাত কত? খুবই সহজ, মাইনাস পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। 4 নম্বর প্রশ্ন আসবে তারের মধ্যে সঞ্চিত শক্তি কত? সেটা রিটেনও আসতে পারে, সেটা গ্রাফ থেকেও আসতে পারে, গ্রাফ অবশ্যই ভালো মতো পড়তে হবে। 5 নম্বর প্রশ্ন হতে পারে তারের একক আয়তনে সঞ্চিত শক্তি কত? সেইটাও থিওরিটিক্যাল প্রশ্ন হতে পারে, থিওরিটিক্যাল না অবশ্যই ম্যাথমেটিক্যাল, মানে লেখা থাকতে পারে অথবা গ্রাফ থেকে আসতে পারে। স্পেশালি গ্রাফ ভালো মতো পড়া লাগবে। এই হলো এই চ্যাপ্টার, বাট স্টিল আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো ইয়াগের গুণাঙ্ক আর সঞ্চিত শক্তি থেকে কি পরিমাণ প্রশ্ন আসে দেখ। 2023 সালে যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, চিটাগাং বোর্ড, বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, ময়মনসিং বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড। 2022-এ দিনাজপুর, সিলেট, ঢাকা, কুমিল্লা, যশোর, বরিশাল, রাজশাহী। কোন জায়গায় বাদ আছে? প্রত্যেকটা বছর এখান থেকেই প্রশ্ন হয়। সো এইবারও আশা রাখতেছি এখান থেকেই প্রশ্ন হবে, জাস্ট সাথে ওই পয়সনের অনুপাত দিলে দিয়ে দিতে পারে। বাট আমি আবারও বলতেছি এখান থেকে প্রশ্ন শুধুমাত্র তুমি যে থিওরিটিক্যাল কোয়েশ্চেনের প্রিপারেশন নিয়ে যাবা বা নর্মাল যে ম্যাথগুলো থাকে সেগুলোর প্রিপারেশন নিয়ে যাবা তাইলে হবে না। এর পাশাপাশি এখান থেকে অবশ্যই গ্রাফ শিখতে হবে, ঠিক আছে? এখানকার গ্রাফের কোয়েশ্চেনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরে যেন পরীক্ষার হলে গিয়ে মনে না হয় যে আমি তো সব পড়ে আসলাম, গ্রাফ পড়ে আসলাম না, গ্রাফ থেকেই প্রশ্ন আসলো। এই চ্যাপ্টারে কিন্তু গ্রাফ থেকে প্রশ্ন হয়। চ্যাপ্টার 6-এও গ্র্যাভিটির ওখানেও বললাম না গ্রাফ। চ্যাপ্টার 6-এ কি বলছি? গ্র্যাভিটির এখানে আমি গ্রাফের কথা বলছি, দাঁড়াও ওয়েট কই গেল, হ্যাঁ এই যে বলছি, এখানেও গ্রাফ ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 7-এ সঞ্চিত শক্তি, তারপর ইয়ংয়ের গুণাঙ্ক, পীড়ন বিকৃতির যে গ্রাফ আছে, এগুলো সব গ্রাফ ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 7 এমনিই ছোট একটা চ্যাপ্টার, সেখানে প্রিপারেশন নেওয়ার জায়গাও কম, এবং এর মধ্যে যদি আপনি গ্রাফও বাদ দিয়ে দেন তাইলে কিন্তু হবে না, ঠিক আছে? মানে প্রশ্ন আসার জায়গায় আছে একটা, ইয়ংয়ের গুণাঙ্ক, পীড়ন বিকৃতি, সঞ্চিত শক্তি। সো এর মধ্যে গ্রাফ আছে তোমার 3টা। পীড়ন ভার্সেস বিকৃতির একটা গ্রাফ আছে, এইদিকে আমাদের বল ভার্সেস দৈর্ঘ্য বৃদ্ধির একটা গ্রাফ আছে, এই তো। আর সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি আর একটা গ্রাফ আছে, এতটুকুই, এর বেশি তো কিছু নাই। সো এই 3টা গ্রাফ দেখা লাগবে, ওকে? এবং এই যে টপিকগুলো বললাম, ইয়ংয়ের গুণাঙ্ক থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, যে কোন তারটা বেশি স্থিতিস্থাপক, সেক্ষেত্রে 2টা তারের ইয়ংয়ের গুণাঙ্ক কম্পেয়ার করা লাগবে। মাঝে মধ্যে এরকম প্রশ্ন হয় যে তার ছিঁড়ে যাবে কিনা, সেক্ষেত্রে আপনার কি করা লাগবে, দেখা লাগবে তারের মধ্যে উৎপন্ন হওয়া পীড়ন অসহ পীড়নের চেয়ে বেশি কিনা। এটা একটু লিখে নাও, পীড়ন যদি অসহ পীড়নের চেয়ে বেশি হয়, পীড়ন যদি অসহ পীড়নের চেয়ে বেশি হয়, বা পীড়ন বল যদি অসহ পীড়ন বলের চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে তার ছিঁড়ে যাবে, ঠিক আছে? তার ছিঁড়ে যাবে, ওকে? আর যদি এরকম হয় যে আমাদের পীড়ন বা পীড়ন বল স্থিতিস্থাপকতার সীমার চেয়ে বেশি, ঠিক আছে, বা স্থিতিস্থাপকতার সীমা অতিক্রম করে গেছে, তখন কিন্তু ছিঁড়বে না। কেয়ারফুল, এটা কিন্তু অনেকে ভুল করি, যে আমার পীড়ন বল বা আমার প্রযুক্ত বল যদি স্থিতিস্থাপকতার সীমার চেয়ে বেশি হয়, তখন তার ছিঁড়বে না, তখন তারের স্থিতিস্থাপকতা হারাই ফেলবে, ঠিক আছে? তখন কি হবে, যে স্থিতিস্থাপকতা হারাই ফেলবে। তো স্থিতিস্থাপকতা হারাই ফেলা মানে কিন্তু ছিঁড়া যাওয়া না, তার চেয়ে আরো বেশি কিছুটা বল প্রয়োগ করলে তখন ছিঁড়া যাবে। স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলবে, একদম সহজ, ঠিক আছে? সো আপনার তৈরি করা পীড়ন তারের মধ্যে যদি সেটা অসহ পীড়নকে ক্রস করে চলে যায়, তখন আপনার তার ছিঁড়া যাবে। আর যদি এমন হয় আপনি যে বলটা দিচ্ছেন সেটা স্থিতিস্থাপকতার সীমাকে অতিক্রম করছে, তখন কিন্তু তার ছিঁড়বে না, তখন আপনার তার স্থিতিস্থাপকতা হারাই ফেলবে, মানে সে আর স্থিতিস্থাপক থাকবে না, ঠিক আছে? সো এই টপিকগুলো থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে, এগুলো একটু ভালো মতো পড়ে যায় সেই চ্যাপ্টার থেকে, এইটাই পড়ার মতো জিনিস আর কি, ঠিক আছে? এর বাইরে পয়সনের অনুপাতটা আছে, পয়সনের অনুপাত আর ইয়ংয়ের গুণাঙ্ক, এই দুটা মিক্স করে ঢাকা বোর্ডে প্রশ্ন আসছে, ময়মনসিংহে আসছে, রাজশাহীতে আসছে, সিলেটে আসছে, যশোর, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ঠিক আছে? মানে গ নাম্বারে আসে পয়সনের অনুপাত, ঘ নাম্বারে ইয়ংয়ের গুণাঙ্ক, ঠিক আছে? সো এই হলো আর একটা ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে এই দুটো টপিকের বাদে আসলে আর কিছু নাইও, বাকি যা আছে ওগুলো আসলে এইচএসসি পরীক্ষায় রিটেনে আসার মতো না। সো এই দুইটা টপিকই আছে, তার মধ্যে প্রথমটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখানে তোমার কোয়েশ্চেন হবে একটা ইয়ংয়ের গুণাঙ্ক থেকে আর একটা শক্তি থেকে। সেকেন্ড টাইপটা অনেক ইম্পর্টেন্ট, একটা কোয়েশ্চেন আসবে পয়সনের অনুপাত থেকে আর একটা ইয়ংয়ের গুণাঙ্ক বা সঞ্চিত শক্তি থেকে, ঠিক আছে? এতটুকুই। সো টপিক তোমার 3টা, ইয়ংয়ের গুণাঙ্ক, সঞ্চিত শক্তি, পয়সনের অনুপাত। এর বাইরে কিছু লাগতেছে না। কোথায় কি কি সিকিউ আসছে সব দেওয়া আছে, তোমার যদি মনে হয় কোনো সিকিউ দেখা দরকার তুমি এখান থেকে ফলো করে টেস্ট পেপার খুললেই কোয়েশ্চেন পেয়ে যাবা, ঠিক আছে? গুড, নেক্সট। আমার অ্যাকচুয়ালি ঠান্ডা লাগছে রে, ঘুম থেকে উঠলাম একটু আগে, ঠান্ডা লাগছে, সো কথা বলার সময় আটকাই যাচ্ছে, ডোন্ট মাইন্ড, ঠিক আছে? ওকে, পর্যায়বৃত্ত গতি সহজ চ্যাপ্টার। আসো,
পর্যায়বৃত্ত গতি সবারই খুবই পছন্দের এবং সহজ চ্যাপ্টার। সো চ্যাপ্টারের প্রথম যে অংশটা, আচ্ছা আমি এখানে বলি আগে, তারাও চ্যাপ্টারের কুইশন কই থেকে আসবে। চ্যাপ্টারের কুইশন আসবে সরল দোলক থেকে, ঠিক আছে? আশা রাখতেছি এই চ্যাপ্টারের প্রশ্ন কই থেকে আসবে, সরল দোলক থেকেই প্রশ্ন হবে। বাট স্টিল এর আগে কোথায় কি আসছে না আসছে দেখাই তোমাদের একটু। প্রথম যে টাইপটা, সরণ, বেগ, ত্বরণ, শক্তি, চ্যাপ্টারের শুরুতে আছে না একটা পর্যায়বৃত্ত কণার সরণ কত, ত্বরণ কত, বেগ কত, কখন বেগ ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? বা বেগ ধরো তোমার ম্যাক্সিমাম বেগের অর্ধেক বেগে আমরা কখন পৌঁছাবো, বা তোমার শক্তি কত, এই টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো রিসেন্ট ইয়ারে আসা একটু কমে গেছে। ওকে, যেমন 2022-এ 2টা বোর্ডে আসছিল এবং 2021-এ একটা বোর্ডে আসছিল, এছাড়া 2023-এ এখান থেকে কোনো বোর্ডে প্রশ্ন হয় নাই। সো এই টপিকটা আমার কাছে মনে হয় না খুব বেশি ইম্পর্টেন্ট, তার একটা কারণও আছে, কারণ এই চ্যাপ্টারে এই টপিক থেকে এমসিকিউ আসে সবচেয়ে বেশি, ঠিক আছে? এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি এমসিকিউ আসে যেই টপিকগুলো থেকে। সো এই কারণে এইখান থেকে রিটেন কোয়েশ্চেন তেমন করে না। সো এমসিকিউ এর জন্য আপনারা এখান থেকে ভালো মতো প্রিপারেশন নিয়েন। ওকে, এর পাশাপাশি এই যে এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস রে, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট সরল দোলক এবং সেকেন্ড দোলক। দেখ কই কই প্রশ্ন আসছে 2023-এ, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা, চিটাগং, বরিশাল, সিলেট। 2022-এ ময়মনসিংহ, ঢাকা, চিটাগং, যশোর। 2021-এ ময়মনসিংহ, রাজশাহী, চিটাগং, ঢাকা, কুমিল্লা। মানে বুঝতেছো এই টপিক থেকে কি পরিমাণ প্রশ্ন হয় বোর্ডে? কি কি প্রশ্ন হইতে পারে? ধরো একটা প্রশ্ন হইতে পারে যেটা সবচেয়ে কমন প্রশ্ন, পাহাড়ের উচ্চতা নির্ণয়। ওকে, এখানকার সবচেয়ে কমন কোশ্চেন কি? পাহাড়ের উচ্চতা নির্ণয়। এটা একটা উচ্চতা নির্ণয়। তোমাকে বলবে যে আমি পাহাড়ের উপর একটা সরল দোলককে নিয়ে গেলাম বা একটা সেকেন্ড দোলককে নিয়ে গেলাম, সেটা দিনে 40 সেকেন্ড সময় হারাচ্ছে, পাহাড়ের উচ্চতা কত? প্রথমে ওই যে 40 সেকেন্ড সময় দিনে হারাচ্ছে, ওখান থেকে সরল দোলকের নতুন পর্যায়কাল বের করতে হবে পাহাড়ের উপরে। এবং এই যে পর্যায়কালটা বৃদ্ধি পাইলো পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার কারণে, কেন? কারণ পাহাড়ের উপরে গ্র্যাভিটি কমে গেছে, সেই গ্র্যাভিটির পরিবর্তন থেকে পাহাড়ের হাইটটা বের করে নিয়ে আসা লাগবে, ঠিক আছে? শর্টকাট যে ফর্মুলা আছে ওইটা এইচএসসি পরীক্ষায় অ্যাপ্লাই করো না, ধীরে ধীরে প্রথমে তুমি নতুন পর্যায়কাল বের করবা, নতুন পর্যায়কাল থেকে নতুন গ্র্যাভিটি থেকে পাহাড়ের উচ্চতা, বা পর্যায়কাল থেকে নতুন গ্র্যাভিটির ফর্মুলা দিয়ে পাশে সরাসরি উচ্চতার ফর্মুলা লিখতে পারো, তাতেও সমস্যা নাই। বাট সরাসরি পর্যায়কাল আর উচ্চতার মধ্যে যে সম্পর্কটা ওইটা অ্যাপ্লাই করো না, যে টি প্রাইম বাই টি ইজ ইকুয়ালস টু 1 প্লাস এইচ বাই আর, ওইটা করো না। ওইটা ডিরেক্ট করলে বোর্ডে নাম্বার কম দেওয়ার সম্ভাবনা থাকে। সো দুই এক স্টেপ করে তারপর করো। ওকে, এটা হলো একটা পাহাড়ের উচ্চতা নির্ণয়। সেকেন্ড যেটা আমার কাছে মনে হয় এখান থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো তোমার এরকম প্রশ্ন করে, ধরো তুমি একটা সরল দোলককে, ঠিক আছে, পাহাড়ের উপর নিয়ে গেছো, সে কি আর সরল দোলক আছে? না, সরি সরল দোলক না, একটা সেকেন্ড দোলককে, একটা সেকেন্ড দোলককে তুমি পাহাড়ের উপর নিয়ে গেছো ধরো 2000 মিটার উপরে বা 2000 কিলোমিটার উপরে। ওকে, সে কি আর সেকেন্ড দোলক থাকবে? না। তোমার প্রশ্ন করবে তাকে সেকেন্ড দোলক বানানোর জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এইটা খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, কারণ আমি যখন আমার 24-এর ব্যাচের পোলাপানগুলাকে রিভিশন দেওয়াচ্ছিলাম তখন এই প্রশ্ন আমি অনেক ফেস করছি, অনেকগুলা জায়গায় আসছে কোয়েশ্চেনটা এরকম যে আমি পাহাড়ের নিচে আসি, আমার কাছে একটা সেকেন্ড দোলক আছে, আমি পাহাড়ের উপরে গেছি, স্বাভাবিক পর্যায়কাল চেঞ্জ হয়ে যাবে কারণ গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো পর্যায়কাল যদি বৃদ্ধি পায় সে তো আর সেকেন্ড দোলক থাকবে না, তখন আমার কি করা লাগবে? তাকে সেকেন্ড দোলক বানানোর জন্য তার পর্যায়কাল কমাইতে হবে, গ্র্যাভিটি তো আমি চেঞ্জ করতে পারবো না, তখন কার্যকর দৈর্ঘ্যটা কমাইতে হবে, ঠিক আছে? সো এই টাইপের প্রশ্ন আসে যে পাহাড়ের উপর আমি নিয়ে গেলাম, নতুন পর্যায়কাল কত, একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ওকে পাহাড়ের উপরে আবারও সেকেন্ড দোলক বানানোর জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? সো গ্র্যাভিটি তো তুমি চেঞ্জ করতে পারবে না পাহাড়ের উপরে, তখন তোমার চেঞ্জ করা লাগবে কার্যকর দৈর্ঘ্য। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? যে সেকেন্ড দোলক বানানোর জন্য কি করতে হবে, সেকেন্ড দোলক বানানোর জন্য কি করতে হবে। ওকে, বানানোর জন্য কি করতে হবে। ওকে, এটা একটু দেখো ভালো মতো, মনে থাকবে, ঠিক আছে? এছাড়া তোমার আরো যেসব নর্মাল ম্যাথ আছে সেগুলো যে বোর্ড ওয়াইজ আমি লিখে রাখছি, এগুলা দেখলেই আই গেস হয়ে যাবে, দ্যাট উইল বি এনাফ। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি, আবারও বললাম, ঠিক আছে? ভেরি গুড। এছাড়া এই আমি বলি এই চ্যাপ্টারে মেইনলি কোয়েশ্চেন এখান থেকেই আসে, মানে চ্যাপ্টার 8-এ, এর বাইরে তেমন কোয়েশ্চেন আসে না, যদিও চ্যাপ্টারে আরো অনেক কিছুই আছে, বাট স্টিল বলবো এই লাস্টের দিকের পার্টটাই ভালো মতো পড়ো, এটা পড়লে আসলে হয়ে যাবে। প্রথম দিকের পার্ট থেকে তেমন আসলে কোয়েশ্চেন আসে না। ওকে, বাট দুই একটা ছোট মোটো প্রশ্ন চলে আসতে পারে, এর জন্য যে এখানকার 2টা বা 3টা যে কোয়েশ্চেন আছে এগুলো একটু দেখা যাইস, আর লাস্টের দিকের পার্টটা খুবই 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 ভালো মতো পড়িস। ওকে, এখানে বোর্ড কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, যার যেটা দেখতে ইচ্ছা হয়, স্পেশালি এইচএসসি 23-এ যেগুলো
ম্যাথগুলো আসছিল সেগুলো একবার চোখ বুলাইলেই মানে তোমার আইডিয়া চলে আসবে, ঠিক আছে? গুড। এবার আসো লাস্টের চ্যাপ্টার। লাস্টের চ্যাপ্টার আসলে খুব সহজ। লাস্টের চ্যাপ্টারে কুইজের আছে দুইটা জায়গা থেকে, একটা হলো চ্যাপ্টারের একদম শুরু থেকে, আর একটা হলো চ্যাপ্টারের লাস্টের পার্ট থেকে, ঠিক আছে? তো আমরা চ্যাপ্টারের লাস্টের পার্ট দিয়ে আগে শুরু করব, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ এই চ্যাপ্টারের জন্য। সেটা হলো আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক। একটু খেয়াল করে দেখো কই কই প্রশ্ন আসছে এখান থেকে। ঢাকা বোর্ড, চিটাগাং বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড। 2022-এ ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, যশোর। 2021-এ ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো প্রত্যেকটা কুইজের সেম, ঠিক আছে? এখান থেকে যে প্রশ্নগুলো হয় আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক থেকে, সেম কোয়েশ্চেন ভাই, অমুকের কাছে আবহাওয়া কেমন লাগবে, ঠিক আছে? তারপর আরেকটা কোয়েশ্চেন হয় খুব বেশি যে লাইক তোমাকে বিভিন্ন তাপমাত্রা দিয়ে দিবে, বিভিন্ন তাপমাত্রায় তোমাকে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দিয়ে দিবে, একটা প্রশ্ন করবে হলো শিশিরাঙ্ক কত, সেটা কেমনে বের করবা? হাইগ্রোমিটারের যে তোমার ফর্মুলাটা সেখান থেকে। আর ঘ নম্বরে তোমাকে প্রশ্ন করবে উক্ত স্থানে ওই ব্যক্তি কি স্বস্তি বোধ করবে কিনা, ঠিক আছে? কি করা লাগবে বলো তো? ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা বের করা লাগবে। বের করার পর তোমার দেখা লাগবে সেটা কি আসলে আরামদায়ক আপেক্ষিকতার যে রেঞ্জটা 40 থেকে 60% এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা। যদি পড়ে বা ধরো 61% 62% হয় তখন তুমি বলবে যে হ্যাঁ এই ব্যক্তি স্বস্তি বোধ করবে। যদি 70-80% আসে তখন সে স্বস্তি বোধ করবে না, ঠিক আছে? সো এখানকার কোয়েশ্চেন খুব কমন। আরেকটা কোয়েশ্চেন আছে হলো তোমার শিশিরাঙ্কের তাপমাত্রা পরিবর্তন হওয়ার, ঠিক আছে? যে আমি আমার রুমের টেম্পারেচার ছিল 25°C, শিশিরাঙ্কের তাপমাত্রা 10°C, আমি আমার রুমের তাপমাত্রা কমায় 15°C করলাম, শিশিরাঙ্কের তাপমাত্রা চেঞ্জ হবে কিনা? শুনো, রুমে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ চেঞ্জ না হইলে শিশিরাঙ্কের তাপমাত্রা কখনোই চেঞ্জ হবে না। কি বললাম? রুমে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ যদি সেম থাকে শিশিরাঙ্কের তাপমাত্রাও অবশ্যই সেম থাকবে। ওকে, এটা হলো প্রথম কথা, এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড আরেকটা যে ব্যাপার এখান থেকে সেটা হলো জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে। এটা একটা প্রশ্ন হয় না? ধরো তুমি শিশিরাঙ্কের নিচে নেমে গেছো, হ্যাঁ? জলীয় বাষ্প ঘনীভূত হয় কখন? যখন তুমি শিশিরাঙ্কের নিচে নামবা। সো তুমি যদি সামহাও এক্সপেরিমেন্ট চালাইতে শিশিরাঙ্কের নিচে নেমে যাও তখন কিন্তু জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যাবে, ঠিক আছে? সো এই টাইপেরও কিছু ম্যাথ আছে, এগুলো একটু দেখো। এছাড়া কোন একটা স্থানে আপেক্ষিক আর্দ্রতা কেমনে বের করে, ওই যে তোমার বিভিন্ন টেম্পারেচারে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া থাকলে ঐকিক নিয়ম দিয়ে যে আমরা করি বা লিনিয়ার ইন্টারপোলেশনের মাধ্যমে যে আমরা করি, সো ওই নিয়মের যে ম্যাথগুলো আছে এগুলো একটু দেখা যায়। এগুলাই ঘুরে ফিরে, এটা আসলে নতুন ম্যাথ কিছু নাই ভাই, ওই এতদিন ধরে যা যা আসছে ওগুলা দেখে গেলেই হবে, ঠিক আছে? অ্যান্ড স্পেশালি জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার পার্টটা, বা ওই যে আরেকটা ম্যাথ আসে যে ধরো আমি জানলা খুলে দিলাম, তাহলে জলীয় বাষ্প কি বাইরে থেকে ভিতরে আসবে নাকি ভিতর থেকে বাইরে যাবে? এই টাইপের কিছু টুকটাক ডিফারেন্ট ম্যাথ আছে, দুই একটা, খুব বেশি না, ওই দুই একটা একটু দেখে যাও। এছাড়া আমাদের যে গতানুগতিক যে ম্যাথগুলো, গ্লেসার ধ্রুবকের ম্যাথ, নর্মাল শিশিরাঙ্কের ম্যাথ, নর্মাল আপেক্ষিক আর্দ্রতার ম্যাথ, এগুলো তো অবশ্যই দেখে যাইতে হবে, এগুলাই আসে নর্মালি, ঠিক আছে? ওকে, আর যে দুইটা স্থানের মধ্যে কম্পেয়ার করতে বলে কোন স্থানটা বেশি স্বস্তিদায়ক, সো দুইটা স্থানে আপেক্ষিক আর্দ্রতা বের করবা, যারটা 40 থেকে 60-এর মধ্যে প্রপারলি পড়ে সেই বেশি স্বস্তিদায়ক হবে। আপেক্ষিক আর্দ্রতা কম হওয়া ভালো না, আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়া ভালো না, মাঝামাঝি থাকাটা সবচেয়ে ভালো, ঠিক আছে? গুড। নেক্সট, এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে গ্যাসের গতিতত্ত্ব থেকে, গ্যাসের গতিশক্তি থেকে, সিআরএমএস থেকে, ঠিক আছে? তোমাকে মাঝে মধ্যে সিআরএমএস ভেলোসিটি বের করতে বলবে, সিআরএমএস এর সাথে মুক্তিবেগ মিলে একটা কোয়েশ্চেন আসতে পারে, তাপমাত্রা কত হইলে যে পৃথিবীর সব গ্যাস ছাইরা চলে যাবে আমাদেরকে, সো দেখা লাগবে যে কোন তাপমাত্রায় সিআরএমএস পৃথিবীর মুক্তিবেগের সমান হয়। ওকে, এছাড়া আমাদের গ্যাসের গতিশক্তি থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি কত, অমুক গ্যাসের গতিশক্তি কত, মাথায় রাখতে হবে যদি গতিশক্তি থেকে কোয়েশ্চেন আসে, ইন কেস ধরো তোমারে বলছে নাইট্রোজেনের গতিশক্তি কত, ঠিক আছে? এটাই ধরো প্রশ্ন। ওকে, এখন যদি এই প্রশ্ন আসে, আমি জানি তোমার কনফিউশনটা কোথায়, আমি কি ভাইয়া 3/2 এনআরটি লিখবো নাকি 5/2 এনআরটি লিখবো? সবচেয়ে সেফ প্লে কি জানো? সবচেয়ে সেফ প্লে হলো তুমি সবার আগে লিখবা যে নাইট্রোজেন গ্যাসের রৈখিক গতিশক্তি, কি লিখবা? নাইট্রোজেন গ্যাসের রৈখিক গতিশক্তি ইজ ইকুয়ালস টু 3/2 এনআরটি। নাইট্রোজেন গ্যাসের কৌণিক গতিশক্তি, যেহেতু দ্বিপারমাণবিক গ্যাস, কৌণিক গতিশক্তি কত হবে? 2/2 এনআরটি। ওকে, এবং নাইট্রোজেন গ্যাসের টোটাল গতিশক্তি হবে 5/2 এনআরটি। তুমি তিনটাই লিখে দিয়ে আসবা, ঠিক আছে?
তুমি 3টা লিখে ক্যালকুলেশন করে দিয়ে আসবা, স্যার কাটার আর কোনো সুযোগই নাই। সো অনেকের এই কনফিউশনটা থাকে যে ভাই কোন গতিশক্তি থেকে যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে আমি কিভাবে লিখবো, আমি কি জাস্ট রৈখিকটা লিখবো নাকি টোটালটা লিখবো? তুমি 3টাই লিখবা, তুমি রৈখিকও লিখবা, তুমি কৌণিকও লিখবা, তুমি টোটালটাও লিখবা। স্যারের নাম্বার কাটার কোনো সুযোগই থাকবে না, ঠিক আছে? সো গতিশক্তি থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসতে পারে, আসলে এইভাবে, যেমন রিসেন্ট ইয়ারগুলো কিন্তু প্রশ্ন আসছে। 2023-এ ময়মনসিংহ বোর্ডে প্রশ্ন আসছে, চিটাং বোর্ডে প্রশ্ন আসছে, যশোর বোর্ডে প্রশ্ন আসছে, 2022-এ সিলেট, যশোর, দিনাজপুরে প্রশ্ন আসছে, ঠিক আছে? সেগুলো থেকে প্রশ্ন আসে, স্পেশালি আমরা জানি যে যশোর বোর্ড, তারপর কুমিল্লা বোর্ড, এরা তো সবসময় একটু কেমন কেমন করে, তাই না, প্রশ্ন নিয়ে কি বলবো আর। যাই হোক, সো এই বোর্ডের মানুষ যারা, তোমাদের আসলে সাজেশন দিয়েও খুব বেশি লাভ হয় না, কারণ টিচাররা সবসময় নতুন নতুন কিছু করার চেষ্টা করে, উইচ ইজ গুড। স্যাররা অবশ্যই ক্রিয়েটিভ কিছু করার ট্রাই করে, বাট স্টুডেন্টগুলোর জন্য একটু প্যারা হয়ে যায় আর কি। সো তোমরা একটু ভালো মতো পড়ো, যশোর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড, ভাই ও মাই গড, তোরা ভালো মতো পড়িস। ওকে, আর এই যেটা, এটা খুবই কমন একটা জিনিস, আই থিঙ্ক তোমরা জানো এইটা আসার সম্ভাবনা এবার আছে, কারণ রিসেন্ট ইয়ারগুলো এটা আসছে একটু কম, বাট এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে হ্রদের গভীরতা নির্ণয়। ওকে, সো এখানে বেশ কয়েকটা প্রশ্ন হয়। একটা হইতে পারে হলো যে তুমি হ্রদের গভীরতা বের করতেছো, সেই সিনারিওতে টেম্পারেচারটা কনস্ট্যান্ট। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তখন তুমি বয়েলের সূত্র দিয়ে করবা। যদি এই বেলুন উপরে উঠে আসতে আসতে বা বাবলটা উপরে উঠে আসতে আসতে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু ফর্মুলা এটা হবে P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 বাই T2, ঠিক আছে? টেম্পারেচার চেঞ্জ হলে কিন্তু এই ফর্মুলা দিয়ে ম্যাথ করা লাগবে, আর যদি টেম্পারেচার সেম থাকে সেই ক্ষেত্রে তুমি বয়েলের সূত্র দিয়ে করবা। সো প্রশ্ন পড়ে প্রথমে দেখা লাগবে যে টেম্পারেচার কি কনস্ট্যান্ট বলছে নাকি বলছে যে টেম্পারেচার ভ্যারি করে। কনস্ট্যান্ট থাকলে বয়েলস ল, কনস্ট্যান্ট না থাকলে এইটা। ওকে, এর পাশাপাশি ধরো একটা বেলুনকে তুমি নিচ থেকে ছেড়ে দিছো, ওর সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা দেওয়া আছে, উপরে উঠতে উঠতে ও অক্ষত থাকবে কিনা, এটা একটা প্রশ্ন হইতে পারে। এছাড়া আরো হইতে পারে, ধরো তোমার কথার কথা তুমি সমুদ্রে গেছো, এটা কিন্তু একটা ভালো জিনিস। ধরো তোমরা বলছো তুমি সমুদ্রে গেছো, আমরা যে ভুলটা করি যে নর্মালি যে আমাদের এখানে পানির ঘনত্ব ইউজ করা লাগে, রোর মান বসানো লাগে, রোর মান সবসময় 1000 বসাই দিই, আছে না এইচ রো জি প্লাস অ্যাটমসফেরিক প্রেশার, পানির তলদেশের চাপটা। সো ওখানে আমরা রোটাকে বসাই দিই 1000, সেটা করা যাবে না। আগে দেখতে হবে তুমি আসো কোথায়। তুমি যদি মিঠা পানির অঞ্চলে থাকো, নর্মাল একটা হ্রদের মধ্যে থাকো, সেখানে পানির ঘনত্ব 1000, বাট যদি তুমি সমুদ্র অঞ্চলে চলে যাও, ধর তুমি কুয়াকাটা গেছো, কক্সবাজার গেছো, সেখানে তো পানি নর্মাল পানি না, কেমন পানি, লবণাক্ত পানি। লবণাক্ত পানি যদি থাকে, ঘনত্ব কুইশনে যদি দেওয়া থাকে তাহলে তো ওইলই, না থাকলে 1025 ধরে ম্যাথ করবা, ঠিক আছে? কেয়ারফুল থাইকো। সো এই বয়েলের সূত্র এবং হ্রদের গভীরতার যে ম্যাথ, ঠিক আছে, এটা সহজ জিনিস একদম, বাট স্টিল কুইশন ভালো মতো পড়ো, যে প্রথমত টেম্পারেচার কি কনস্ট্যান্ট কিনা, দ্বিতীয়ত যে আমার কোথায় আমি এক্সপেরিমেন্ট চালাচ্ছি, সেটা কি মিঠা পানির অঞ্চলে নাকি কোনো লবণাক্ত অঞ্চলে, ঠিক আছে? সো এখান থেকে আসলে তেমন পেঁচানোর মতো কিছু নাই। এই রাজশাহী বোর্ড আর সিলেট বোর্ডের রিসেন্ট 2 বছরের কুইশনটা দেখো, তাইলে আসলে হয়ে যাবে, চাইলে আগের কুইশনও দেখতে পারো, ঠিক আছে? এছাড়া মনে হয় আমাদের চ্যাপ্টার আর তেমন কিছু নাই, ঠিক আছে? সো এই তো মোটামুটি আমাদের ফিজিক্সের রিভিশন বলতে পারেন, বা রিভিশন না, সাজেশন বলতে পারেন, ঠিক আছে? ছোট মোটো একটা সাজেশন, এগুলো ফলো করে চাইলে একটু পড়তে পারেন। সিকিউ এর প্রিপারেশনটা আই গেস তাহলে খুব বেশি সমস্যা হবে না। এমসিকিউ এর জন্য যদি একটু বলি, এমসিকিউটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ ফিজিক্স এমসিকিউতে তোমরা সবাই কম বেশি প্যারা খাও। সেক্ষেত্রে যাদের এমসিকিউতে এখনো সমস্যা রয়ে গেছে, আমি তোমাদেরকে বলবো টেস্ট পেপার একটু সলভ করতে, ঠিক আছে? এখন সময় আসলে নতুন করে খুব বেশি পড়ার মতো নাই, তুমি চাইলেও এখন অনেক বেশি পড়তে পারবা না, সময় আছে খুবই কম, যতটুকু সময় আছে ততটুকুকে প্রপারলি কাজে লাগাইতে হবে। তো তোমাদেরকে বলবো আজকে অ্যাটলিস্ট 4টা চ্যাপ্টার পড়ো, যেমনেই হোক। আজকে 4টা চ্যাপ্টার পড়তে পারলে কালকে কোনো প্যারাই নাই, ঠিক আছে? আজকে যেমনেই হোক 4টা চ্যাপ্টার একটু পড়তে হবে সিকিউ এর জন্য, হ্যাঁ, যে কোনো একটা জন্য, মানে সিকিউ বা এমসিকিউ যে কোনো একটা প্রিপারেশন তুমি আগে নাও। সো সিকিউ এর জন্য যদি নাও, তুমি 4টা চ্যাপ্টার আজকে পড়ে ফেলতে পারো, সহজ সহজ 4টা চ্যাপ্টার। যেমন ধরো তুমি চাইলে চ্যাপ্টার 5 পড়তে পারো, চ্যাপ্টার 6 পড়তে পারো, চ্যাপ্টার 7 পড়তে পারো, চ্যাপ্টার 8 বা 10 পড়তে পারো। এগুলো তো বড় না, বড় তো প্রথম দুইটা মেইনলি, তাই না? আমাদের ভেক্টরটা বড় এবং হলো নিউটনের মেকানিক্সটা বড়, বাকিগুলো তো ছোট। সো আগে যদি পড়া থাকে 4টা চ্যাপ্টার আজকে পড়াবো না, খুব বেশি প্যারার কিছুটা, আজকে পড়ে 4টা পড়ে তারপর তুমি ঘুমাও, কালকে উঠে তুমি রিল্যাক্সে পড়ো, 3টা চ্যাপ্টার শেষ করো, গেল তোমার সিকিউ প্রিপারেশন শেষ, তারপর তুমি এমসিকিউ প্রিপারেশন শুরু করো। এটা একটা ভালো ওয়ে হইতে পারে। আজকে তুমি 4টা সিকিউ এর প্রিপারেশন নিলা 4টা চ্যাপ্টারের জন্য, ওকে, কালকে ঘুম থেকে উঠে বাকি 3টার জন্য নিলা, তারপর তুমি মোটামুটি বিকাল থেকে শুরু করলা এমসিকিউ প্রিপারেশন, তুমি ধরো রাত 10টা পর্যন্ত এমসিকিউ প্রিপারেশন নিলা, দেন তুমি আবার সিকিউ গুলা রিভিশন দেওয়ার ট্রাই করলা। এইটা একটা ভালো ওয়ে হইতে পারে। স্টিল তোমাদের যদি লাগে আমি একটু লিখে দেই, ইন কেস যদি কারো মনে হয় এটা জানাটা জরুরি ভাইয়া, সেক্ষেত্রে ধরো তুমি যেটা করতে পারো, আজকে এখন কয়টা বাজে,
এখন ধরো তোমরা ধরো কথার কথা আজকে আমি ধরলাম তুমি রাত 2টা পর্যন্ত পড়বা, ঠিক আছে? সো আজকে রাত 2টার মধ্যে আপনার কাজ হলো 4টা চ্যাপ্টারের সিকিউ প্রিপারেশন দেওয়া, ঠিক আছে? 4টা চ্যাপ্টার সিকিউ, ওকে? এটা না তোমার মেন্টাল বুস্ট আপের জন্য দরকার, কারণ তোমার যখন 4টা চ্যাপ্টার শেষ হয়ে থাকবে তোমার মাথায় প্রেশার এমনি কমে যাবে ভাই, ঠিক আছে? দেন তুমি যেটা করতে পারো আগামীকাল, হ্যাঁ আগামীকাল টা ধরো কথার কথা বিকেল 5টার বেশি না, বিকেল 5টা পর্যন্ত তুমি কি করবা, বাকি 3টা চ্যাপ্টার সিকিউ, ওকে? বা এখানে 3টা এখানে 4টা হইতে পারে, এরকমও করতে পারো। হ্যাঁ আজকে 4টা আসলে আবার একটু প্যারা হয়ে যাবে, সো তোমরা আজকে 3টাও নিতে পারো। সেক্ষেত্রে 3টা নিলে একটা বড় চ্যাপ্টার নিতে হবে। তুমি যদি 3টা নাও আজকের জন্য একটা বড় চ্যাপ্টার নিতে হবে, হয় ভেক্টর নাহলে নিউটনের মেকানিক্স। আর যদি 4টা নাও তাইলে আর বড় চ্যাপ্টার নেওয়ার দরকার নেই, 4টা ছোট ছোট করবা, ওকে? আর সেক্ষেত্রে যদি আজকে 3টা করো, পরের দিন কয়টা করবা? পরের দিন অবশ্যই 4টা করতে হবে, এবং সেইটা বিকাল 5টার মধ্যে, ঠিক আছে? বিকাল 5টার মধ্যে বাকি 4টা চ্যাপ্টারের সিকিউ কমপ্লিট করতে হবে। দেন প্রতি চ্যাপ্টারের জন্য 1 ঘন্টা করে এমসিকিউ এর জন্য সময়, ঠিক আছে? আমরা কি করব, 1 ঘন্টা করে এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিব, ওকে? 1 ঘন্টা এমসিকিউ। আচ্ছা তুমি আমার একটা কথা বলো, 1 ঘন্টায় তুমি কি মিনিমাম 100টা এমসিকিউ দেখতে পারবা না? 100টা না দেখতে পারলেও ভাই 80টা তো দেখতে পারা উচিত, ঠিক আছে? সো 1 ঘন্টা করে আমরা প্রতি চ্যাপ্টারে এমসিকিউ এর প্রিপারেশন নিব, আমাদের 7 ঘন্টা সময় লাগবে, ওকে? সো আমাদের টার্গেট হলো মোটামুটি রাত 12টা থেকে 1টা এর মধ্যে এমসিকিউ কমপ্লিট করা, ঠিক আছে? গেল। এর মধ্যে যদি এমসিকিউটা শেষ করতে পারো, দেন তোমার যেই চ্যাপ্টার আরেকবার দেখা দরকার সেটা তুমি ঘুম থেকে ওইটা দেখে চলে যাও, ঠিক আছে? সো ঘুমানোর আগে এতটুকু করতে পারলে দ্যাট উইল বি এনাফ। আজকে রাতের মধ্যে 3টা বা 4টা, যদি 4টা শেষ করো আজকের 4টা ছোট ছোট শেষ করবা, যদি 3টা কমপ্লিট করো একটা অবশ্যই বড় নিবা, হয় ভেক্টর না হলে নিউটনের মেকানিক্স। কালকে বিকালের মধ্যে অবশ্যই বাকি 4টা চ্যাপ্টারের সিকিউ প্রিপারেশন কমপ্লিট করতে হবে। কালকে সন্ধ্যা থেকে শুরু হবে তোমার এমসিকিউ প্রিপারেশন, 1 ঘন্টা পার চ্যাপ্টার তুমি এরকম দিবা আর কি, ওকে? বা এদিক ওদিকও দিতে পারো, ছোট চ্যাপ্টারের জন্য কম দিতে পারো, বা কোনো চ্যাপ্টার যদি তোমার ভালো প্রিপারেশন থাকে সেটার জন্য তুমি কম টাইম দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, ওকে? এভাবে তুমি মোটামুটি 7 ঘন্টা বা 6 থেকে 7 ঘন্টা যদি দাও, তোমার মোটামুটি চ্যাপ্টার সবগুলো কমপ্লিট হয়ে যাবে এমসিকিউ প্রিপারেশন, এবং তুমি রাত 1টা থেকে 2টার মধ্যে এমসিকিউ প্রিপারেশনটা শেষ করে, বা 12টা থেকে 1টার মধ্যে এমসিকিউ প্রিপারেশনটা শেষ করে দেন তুমি আস্তে আস্তে ঘুমায় যাবা, অথবা তুমি চাইলে তখন আরেকটুও পড়তে পারো। সকালবেলায় উঠে তোমার যেই টপিকগুলো আরেকবার দেখা দরকার দেখে তুমি পরীক্ষাতে চলে যাবা, ঠিক আছে? সো এটা একটা কম্প্যাক্ট রিভিশন প্ল্যান হইতে পারে। অ্যান্ড এছাড়াও আপনার যদি মনে হয় যে আপনি 7 চ্যাপ্টার সিকিউ প্রিপারেশন নেবেন না, সেক্ষেত্রে আপনি 6 চ্যাপ্টার নেবেন, সেক্ষেত্রে আপনার এইদিকে সময় কিছুটা আগে আসবে, ওকে? আপনার এইদিকে সময় আরও 1 ঘন্টা বের হয়ে আসা উচিত, এবং তখন আপনার এমসিকিউটায় আরও একটু সময় দেওয়া যাইতে পারে। যদি এরকম হয় কারো সিকিউ আগে থেকে ভালো মতো পড়া আছে, বা ধরো কেউ তোমার সিকিউ এর সবগুলা চ্যাপ্টার থেকে অ্যান্সার বা প্রিপারেশন দিতে চাচ্ছ না, তুমি ধরো নিউটন মেকানিক্স বাদ দিয়ে যাচ্ছ, আমি ধরলাম জাস্ট কথার কথা, সাপোজ তুমি বাদ দিয়ে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো সিকিউ দেখেন যে টাইমটা আছে তার মধ্যে কিছুটা টাইম তুমি এমসিকিউতে দিতে পারো, দ্যাট উইল বি বেটার আই গেস, ওকে? আরেকটা ছোট্ট ব্যাপার, সেটা হলো কোন চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসার পসিবিলিটি বেশি। 2022 সালে যশোর বোর্ড বাদে বাকি সবগুলা বোর্ডে ভেক্টর থেকে 2টা প্রশ্ন হয়েছিল। যশোর বোর্ডে শুধুমাত্র আইডিয়াল গ্যাস থেকে 2টা প্রশ্ন হয়েছিল 2022-এ। লাস্ট ইয়ার মানে 2023-এ ঢাকা বোর্ড এবং আমাদের দিনাজপুর বোর্ডে ভেক্টর থেকে 2টা করে প্রশ্ন হয়েছে। ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, এই 3টাতে নিউটনিয়ান মেকানিক্স থেকেও 2টা করে প্রশ্ন হয়েছে। মানে ঢাকা বোর্ডে 2টা চ্যাপ্টার থেকে 2টা করে প্রশ্ন হয়েছে, চিন্তা করা যায়? তারপর হলো কাজ ক্ষমতা শক্তি আর ভেক্টর মিক্সড করে প্রশ্ন করছিল রাজশাহী এবং ময়মনসিংহ বোর্ড, এই 2টা একটু প্যারা দিছে, যাই হোক। আর মহাকর্ষ অভিকর্ষ থেকে ডাবল কোয়েশ্চেন হয়েছে যশোর বোর্ডে এবং কুমিল্লা বোর্ডে, আর আদর্শ গ্যাস থেকে ডাবল কোয়েশ্চেন হয়েছে যশোর বোর্ডে এবং সিলেট বোর্ডে। মিনওয়াইল ঢাকা বোর্ড 2023 সালে মহাকর্ষ অভিকর্ষ থেকে কোনো প্রশ্ন করে নাই, যশোর বোর্ড 2023 সালে পর্যায়বৃত্ত গতি থেকে কোনো প্রশ্ন করে নাই। সো যশোর বোর্ডের জন্য পর্যায়বৃত্ত গতি এবং মহাকর্ষ অভিকর্ষ ঢাকা বোর্ডের জন্য, এইটা এইবার মনে করো একদমই ইম্পর্টেন্ট, ঠিক আছে? গতবার প্রশ্ন করে নাই, এবার তো প্রশ্ন আসবেই। সো যশোর বোর্ডের পোলাপান তোরা একটু পর্যায়বৃত্ত গতি ভালো মতো পড়িস, আর ঢাকা বোর্ডের যারা আছিস তারা অবশ্যই মহাকর্ষ অভিকর্ষ ভালো মতো পড়িস। এছাড়া যদি বলি যে 2টা কোয়েশ্চেন আসবে কোন চ্যাপ্টার থেকে, আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে হয় সেটা হলো ভেক্টর, ঠিক আছে? ভেক্টর থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর পাশাপাশি নিউটনিয়ান মেকানিক্স আর হলো ধরো তোমার
চ্যাপ্টার 6, হ্যাঁ এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, মহাকর্ষ বিকর্ষ, এখান থেকেও 2টা প্রশ্ন আসার মতো, এই তো মোটামুটি। সো আমাদের ভেক্টরটা ভালো মতো পড়া লাগতেছে, মহাকর্ষ অভিকর্ষটা এখান থেকেও 2টা প্রশ্ন আসতে পারে, আর নিউটনিয়ান মেকানিক্স, এই 3টা চ্যাপ্টার ধরো 2টা প্রশ্ন আসার মতো চ্যাপ্টার, বাকিগুলা থেকেও দিতে পারে বাট দেওয়ার সম্ভাবনা কম। সো 2, 4, 6 এই 3টা থেকে 2টা করে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এগুলো ভালো মতো প্রিপারেশন নিয়ে, ঠিক আছে? তাহলে এই ছিল মোটামুটি আমাদের সাজেশন ভিডিও। সবাই ভালো মতো পড়াশোনা করেন, আর যাই করেন না করেন এখন সময় নষ্ট করেন না ভাই, আপনাদের সায়েন্সের সাবজেক্টগুলোর পরীক্ষা শুরু হচ্ছে, প্রথম পরীক্ষায় ফিজিক্স দিয়ে, অ্যান্ড প্রথম পরীক্ষাটা যদি ভালো হয় তখন দেখবা যে অটোমেটিক একটা মেন্টাল বুস্ট আপ তোমার মধ্যে চলে আসছে। ওকে, সো পড়াশোনা ঠান্ডা মাথায় করতে হবে, ঠিকঠাক খাওয়া দাওয়া করো, ঠিকঠাক ঘুমাও, অ্যান্ড মাথা ঠান্ডা রাখো এই কয়েকদিন। হ্যাঁ, এই কয়েকদিন যা পরীক্ষা গেছে এগুলোর চিন্তা সম্পূর্ণ বাদ, কারণ এখন থেকে কিন্তু তোমার প্রিপারেশন কমপ্লিটলি ডিফারেন্ট হইতে হবে। এতদিন তোমার টার্গেট ছিল কি, জাস্ট A+ পাওয়া, এখন তোমার টার্গেট কি, এখন টার্গেট কিন্তু 90+ পাওয়া, ঠিক আছে? এখন কিন্তু A+ পাইলে হবে না, এখন কিন্তু 90+ পাওয়া লাগবে তুমি যদি মানে সব জায়গায় অ্যাডমিশন টেস্ট দিতে চাও সেই ক্ষেত্রে। সো এটা ভয় ধরানোর জন্য না, জাস্ট আপনাকে আরেকটা বার সতর্ক করে দেওয়ার জন্য যে সময় যদি আগে নষ্ট করেও থাকেন, এখন সময় নষ্ট করার কোনো মানেই হয় না। এখন বসে যে 2 দিন আছে এই 2 দিন ঠান্ডা মাথায় পড়া উচিত। আজকেও সারাদিন এবং রাত, এবং কালকেও সারাদিন এবং রাত তোমার অবশ্যই পড়াশোনা করা উচিত। 2 দিনের রিপোর্ট দেওয়া যা মানে দিতে পারা উচিত তোমার, ঠিক আছে? সো সবাই ঠান্ডা মাথায় পড়াশোনা করো, সবার পরীক্ষা অনেক বেশি ভালো হবে। অ্যান্ড এর বাইরেও যদি আমাদের সাইড থেকে কোনো কিছু তোমাদের দরকার হয় কমেন্ট সেকশনে জানাও, উইল ট্রাই টু প্রোভাইড। আজকে রাতে দিতে না পারলেও কালকে দিনে অবশ্যই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে বেস্ট অফ লাক।